বাড়ির উঠোনে প্রতিবেশী দুই ভাবি শিলনোড়া বিছিয়ে হলুদ আর মেহেদি বাটার আয়োজন করছে। তাদের আবার চারপাশে বসে আছে কিছু নানি দাদি চাচি বয়সী মহিলারা। অনেকের গলায় সুর উঠেছে গ্রাম্য বিয়ের গীতের। নতুন এক কুলোর উপর সাজিয়ে রাখা ধান দুর্বা। হলুদ শুরু হবে সন্ধ্যায়, আর এখন বিকেল শেষে সন্ধে নামার জো। নিজের ঘরের দরজার সামনে বসে আছে জয়তন। চোখ তার জলে টলমল করছে, আর তাকে এক হাতে জড়িয়ে বসে আছে নকশি। বাড়িতে হাজারটা কাজ, তা করার লোকের কমতি নেই, কিন্তু দায়িত্ব নিয়ে সব দিকে নজর নিজেদেরই রাখতে হয়। সেই নজরে রাখার কাজগুলো করছে সিফাই। বাড়ির মেয়ে আলতা, শিউলি দুজন হলেও রক্তের দিক থেকে শিউলি বাড়ির একমাত্র মেয়ে। না চাইতেও সবার মনে কথাটা একবার হলেও উকি দেয়। বিয়েটা যতটা সম্ভব ধুমধামই করা হচ্ছে। নকশিও অনেক কাজে কর্মে হাত লাগাচ্ছে, কিন্তু এই মুহূর্তে জয়তুনের মনের অবস্থা ভেবে একটু পাশে বসল। বাড়ির সবার সব কাজের চেয়ে বেশি কাজে ব্যস্ত দেখাচ্ছে আলতাকে। সে আজ দুটো শাড়ি পরবে বলে ঠিক করেছে। এখনই একটা পরে আছে, এটা তার মায়ের শাড়ি। এই শাড়ি পরে সে মেহেদি তুলতে গিয়েছিল এলাকার বান্ধবীদের সাথে। শিউলির বিয়েতে অলি আর অতসীও আসবে। বাড়ির সবাই জানে অলি শিশিরের সাথে পড়াশোনা করেছে, আর আলতার সাথে তার খাতির। শরৎ দাওয়াত করেনি তাদের, বরং আলতা আবদার করেছিল মামার কাছে সে দুজনকে দাওয়াত করবে। জয়তুন, শিফা, নকশি, শরৎও উপস্থিত ছিল সেখানে। নকশি ধমকে উঠেছিল শুনে, কিন্তু আহসানুল্লাহ বলেছিল অবশ্যই দিবি। তোর আপার বিয়ে, তুই তোর বান্ধবীদের দাওয়াত দিবি না, এটা কি করে হয়? তা কয়জন বান্ধবী তোর, আর কে কে? পাড়ায় তো সবাই কম বেশি দাওয়াত পেয়েছে। এই পাড়ায় না, তারা স্কুলের সামনেই তাদের বাড়ি। অতসী আর অলিয়া পারে দাওয়াত দিব। আলতার কথা শুনতেই শরৎ খক খক করে খালি গলায় কেসে উঠল। বিষম খেলো বুঝি সে অলির নাম শুনে। আর চোখে, তবে রাগী চোখে তাকালো আলতার দিকে। আলতা তা লক্ষ্য করে মিটিমিটি হেসে বলল, দাওয়াত দেই মামা তাদের। আনন্দের অনুষ্ঠানে বাচ্চারা আনন্দ করবে বেশি, এর চেয়ে আনন্দের আর কি আছে? আহসানুল্লাহর দিকে তাকিয়ে জয়তন বলল, কি কও আহসান? দুইজনই তো, দেখ দাওয়াত। আহসানুল্লাহ লিস্টে নাম দুটো বসিয়ে বলল, অলি তো আসাদ ভাইয়ের মেয়ে, তাই না? আলতা মাথা নাড়ল, হ্যাঁ। দাওয়াতের লিস্ট শেষ করে সবাই যখন ঘর ছেড়ে বের হলো, তখন আলতাও বেরোচ্ছিল। তার পেছনে ছিল শরৎ। সে আলতার চুলে করা বেনিটা টেনে ধরল। আহ শরৎ ভাই, ছাড়ো, ব্যথা লাগে। কোকি উঠতে শরৎ তার বেনি ছেড়ে হাত ধরে টেনে নিয়ে গেল আবার ঘরে। তুই সবার সামনে অলিরে দাওয়াতের কথা বললি কেন? তো কি সবার পিছনে বলবো? দাওয়াত দিব তাদের, তাই বলছি। ওদের দাওয়াত দিতে হবে কেন? কারণ অলি আপা বলছে এই বিয়েতে তাকে দাওয়াত দিতে। সে নাকি নজরে রাখবো আলতার কথা শেষ হওয়ার আগে থেমে যায়। খেয়াল করে পেছনে বড় মামি দাঁড়িয়ে আছে। আলতা থমকানো দৃষ্টি দেখে শরৎ পেছনে তাকিয়ে সেও ভূত দেখার মতো চমকে যায়। মা কি কিছু শুনল? তোরা দুইটা কি ফুসুর ফুসুর করস? আর শরৎ, তুই ওরা চুল ধরে টানলি কে? শিশিরের রোগে ধরছে, আর কোনোদিন চুল টানবি না কয়ে দিলাম। মাইয়া মানুষ, কোনো রকম দুঃখ টুক পাইলে আরেক বিপদ হইব। জয়তুন কথাগুলো শেষ করে ঘর থেকে পানের বাটা নিয়েছিল, আর সেদিনই আলতা অলি আর অতসীকে দাওয়াত করে এসেছিল। তাই আজ সন্ধ্যায় হলুদে তারাও আসবে। আলতা বসে একবার আয়নায় নিজেকে দেখল। শীত শীত আবহাওয়াও তার কেমন নাক আর কপাল ঘেমে পাউডার ভেসে উঠছে মুখের। একটু আগেই তো সে ভালো করে স্নোর উপরে পাউডার লাগিয়েছে, আর ঠোঁটে আলতা রঙা লিপস্টিক। কাজল এখন লাগায়নি, চোখ লেপটে যাবে ভেবে। শিউলি আপাকে যখন হলুদ দেওয়ার জন্য প্যান্ডেলে বসাবে, তখন সে কাজল দিবে, এতে তার চোখ কালো কালো হবে না। আজকে খুব শখ ছিল চুল খোলা রাখবে। শিশির ভাইয়ের মামাতো বোনদের দেখেছিল পার্লারে সেজে তারা চুল অর্ধেক কেমন করে যেন বেঁধে বাকিটা খোলা রেখেছিল। সে আজ তেমন না পারলেও পুরোপুরি খোলা রাখবে ভেবে রেখেছে। কিন্তু ছোট মামি আর মা তার এত বড় কোকড়া চুলগুলো খোলা দেখে বকাবকি করলো, আর ভাল লাগছে না। সে অতসীর সাথে স্কুলে বসে বসে নানা রকম পরিকল্পনা করেছে
সাজ পোশাক নিয়ে, কিন্তু তার কোনোটাই পূরণ হয়নি। মাকে কত করে একটা নতুন ডিজাইনের জামা আনতে বলেছিল, মা সেটাও কিনে দেয়নি। এ নিয়ে কাল যখন মা, শরৎ ভাই, শিউলি আপা বাড়ি ফিরল, সে রাগে দুঃখে মায়ের সাথে কোনো কথাই বলেনি। ঈদের জামাটাই কাল পরতে হবে তাকে। সাজ নিয়ে দুঃখী হওয়া মনটা এবার দ্বিগুণ দুঃখী হয়ে গেল। এত অভাব কেন তাদের? আব্বা থাকলে নিশ্চয়ই এত অভাব থাকতো না। ইস, মা কেন জাহিদ কাকার প্রস্তাবে রাজি হলো না? আলতার এখন চরম রাগ হচ্ছে মায়ের ওপর। জাহিদ কাকার টাকা পয়সা অনেক, মা বিয়েটা করলেই তো সে জাহিদ কাকাকে আব্বা বলতো আর নিজের আবদারগুলো প্রকাশ করত। তার কিশোরী মনে হঠাৎ নিজের আবদার পূরণের লোভ জাঁকিয়ে বসলো, যেন মায়ের বিয়ে হলেই সে সব চাইতে পারত জাহিদ কাকার কাছে। আলতা, শিশিরের ডাকে নিজের কল্পনার রাজ্য থেকে ছিটকে এলো আলতা। আবারও গা থরথরানি শুরু। এ কেমন অশান্তি কাল থেকে। শিশির ভাইয়ের আওয়াজ শুনলেই তার গা কেঁপে ওঠে। সকালে মামা যখন বিয়ে নিয়ে কথা তুলল, তখন সে মামির কথা স্পষ্ট শুনেছে। মামি বলছিল তাকে বাড়িতেই রাখবে, মানে তো শিশির ভাই আর তার বিয়ে। কিন্তু মামা বোঝেনি বোধহয় কথাটা। বোকার মতো মামির দিকে চেয়ে বলেছিল, কি বলো, বাড়িতে কি করে রাখবে? মেয়ে বিয়ে দিতে হবে না? সময় হলে বুঝবে কি করব। মামি মিটি মিটি হেসে তাকিয়েছিল তার দিকে। তখন সে লজ্জা এমন করে কেঁপে উঠেছিল। ঘরে থেকেও জবাব দিলি না কেন? শিশির ঘরে ঢুকেই বলল কথাটা। আলতা বিছানায় বসা ছিল, হাতে তার ছোট্ট আয়না। শিশিরের কথায় কোনো জবাব না দিয়ে হাঁসফাঁস করতে লাগলো। তার মুখ দেখে শিশির আবার দমে গেল। যতখানি স্বাভাবিক হয়ে সে আলতার সাথে কথা বলতে চাচ্ছিল, ততখানি এখন সংকুচিত হলো। আবারও ধীর স্বরে বলল, তুই নাকি কাল নতুন জামার জন্য রাগ করেছিলি ফুফাম্মার সাথে, তাই আজ শরৎ ভাই এটা কিনে এনেছে। দলা মুচড়া না করে সুন্দরভাবে পরে দেখ ঠিকঠাক লাগে কিনা, না লাগলে আবার বদলাতে নিতে হবে। হাতে থাকা ব্যাগটা বিছানার ওপর রেখে শিশির বেরিয়ে গেল ঘর থেকে। আর আলতা থ মেরে দাঁড়িয়ে রইল সেখানেই। শিশির ভাই সামনে এলেই তার ঘাড় নুয়ে যায়। চোখ তুলে তাকানো দায় হয়ে পড়ে। এ কেমন পরিবর্তন তার, সে নিজেও বোঝে না। এমনটা কি সবারই হয়, না শুধু তার সাথে হচ্ছে? যার চোখের সামনে তার ছোট থেকে বড় হওয়া, আজ তার সামনে দাঁড়াতেই শরীর অবশ হয়ে আসে। অথচ সে সামনে না থাকলেই তাকে নিয়ে কত কত কল্পনা। শীতের মাস, গ্রামে কুয়াশা অন্ধকারকে ঘোলাটে চাদরে আরো ঘন করে তোলে। সন্ধ্যের আজান শেষ হতেই মুরব্বীরা বলতে লাগলো, হলুদ শুরু করো। পাড়ার সবাই আর কয়েকজন দূরের আত্মীয় সবাই সন্ধ্যের মধ্যে তৈরি হয়ে হাজির হয়েছে প্যান্ডেলে। বাড়ির উঠোনে বড়সড় প্যান্ডেল করা সম্ভব নয় বলে আহসানুল্লাহ বাড়ির সামনে খোলা মাঠে প্যান্ডেল করিয়েছে। পুরোপুরি শীত না নামলেও খোলা জায়গায় শীত বেশিই লাগে। সবাই খুব সেজে গুজেও চাদরে লুকিয়ে রেখেছে নিজেকে। আলতারও একই অবস্থা। সে আবার শাড়ি বদলে শিফা মামির এক শাড়ি পরেছে। আজও শিফা তাকে খোপা করে ফুল লাগিয়ে দিয়েছে। বাড়ির পাশে হলুদ আর লালচে মিশ্রিত কলাবতী ফুল ছিঁড়ে এনে তাই কালো ক্লিপে আটকে দিয়েছে শিফা। আলতা মুগ্ধ হয়ে তাকায়, একবার আয়নায় আর একবার মামির দিকে। এই মানুষটার সাজ পোশাকে এত আধুনিকতা। আলতার মনে হয় শিফা মামি অনেক শিক্ষিত, কিন্তু মামি বলেছে 9 পাস করতে মামির বাবা বিয়ে দিয়ে দিয়েছিলেন মামার সাথে। মামা গ্রামের হলো, শহরে পড়ালেখা করা মানুষ আর দারুণ জ্ঞান সম্পন্ন হয়। মামা বাচ্চা মেয়ে বিয়ে করতে রাজি হয়নি। অনেকটা চাপের মুখে পড়ে পিচ্চি মেয়ে বিয়ে করেছিলেন। তারপর তো মামি বাপের বাড়ি পড়ে রইল বছর 3। মামা আনেনি। মাসে মাসে সাধ্যমতো খরচ পাঠাতেন মামির জন্য। একবার কি কারণে যেন নানা জোর করে মামাকে শ্বশুরবাড়ি পাঠালো 3 বছর পর। ততদিনে মামি শিউলি আপার বয়সী হয়ে গেছে। মামা তো সেবার গিয়ে বউকে দেখে আর নিজেকে বুঝ মানাতে পারেননি। আর মামির বড় ভাই আবার মামাকে পছন্দ করতেন না, তাই কিছুটা মিথ্যে অজুহাতে সেবার মামিকে ঘরে তুললেন। এরপর তো আরও 2 বছর মামা মামির সংসার নীরব নিস্তব্ধ রইল। তারপরেই না ঘর আলো করে এলো শিশির ভাই।
আলতা সবাই শুনেছে বড় মামির মুখে। আজ শিফা মামি যখন আলতাকে শাড়ি পরাচ্ছিল তখন মামা একবার ঘরে এসেছিল প্রয়োজনে। আলতার মনে হলো মামিকে দেখে মামা এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল। মামি আজ সেজেছে খুব, বেগুনি রঙের শাড়ি পরে। শিশির ভাই এটা তার প্রথম টিউশনি টাকা দিয়ে কিনেছিল। খুব মানিয়েছে মামিকে এই শাড়িটাতে। আলতা যখন অপলক তাকিয়েছিল মামির দিকে, মামি তখন বলেছিল, আমার পরে তুই পরবি এই শাড়িটা। আজই শেষ, আমি আর পরবো না এই শাড়ি। পুলকিত হয়েছিল কথাটা শুনে, তবুও কপট রাগের স্বরে বলল, এই শাড়ি আমি পরবো কেন? শিশির ভাই এটা তোমার জন্য পছন্দ করে আনছে। ভীতু রাজকুমার কি আজও এই ঢিলে ডালা শার্ট পরেই থাকবে? অলি একটা কাঁঠাল গাছের আড়ালে দাঁড়িয়ে বলল কথাটা। তার সামনের দিকে অনেকটা অন্ধকারে দাঁড়িয়ে আছে শরৎ, হাতে তার টাকার বান্ডেল। মুরগিওয়ালার টাকা দিতে মাত্র বাড়ি থেকে বেরিয়ে প্যান্ডেলের কাছাকাছি এসেছে। অলিকে দেখে সেখানে দাঁড়িয়ে সে এক পলক দেখে কিছু বলতে চাইল, তার আগে অলি মুখ খুলল। শরৎ জবাব না দিয়ে আরো গভীর দৃষ্টিতে দেখতে লাগলো অলিকে। মেয়েটা সর্ষে ফুলের মতো হলদে সেজে এসেছে। তার মোটামুটি ফর্সা গায়ের রংটা বুঝি, মেকআপের আঁচড়ে আরো ফর্সা লাগছে। শরৎ আরো অনেক গভীরভাবে দেখতে গিয়ে বুঝলো মেয়েটার এই সজ্জা তার দমবন্ধের কারণ হবে। সে টাকাগুলো প্যান্টের পকেটে গুজে এক হাতে তার কটিদেশ টেনে অন্ধকারে নিয়ে এলো। অসভ্য প্রেমিক না হতে পারল, সাধু সন্ন্যাসী সে হতে পারল না। আলতো করে অলির কপালে ঠোঁট ছুঁয়ে বলল, এত শ্বাস কার জন্য? যে দেখছে তার জন্যই। তার জন্যই যদি হবে তাহলে এই ভরা মজলিসে এত কেন শাস্তে হলো? আর তো কটা দিন, তারপরেই না হয় শাস্তে তার ঘরে এসে। অলি এতক্ষণে জড়িয়ে ধরল শরৎকে, ফিসফিসিয়ে বলল, এই শ্বাসটুকুর জন্যই আমার বোকা মানব এতটা সাহসী হলো। গাঢ় অন্ধকারে বুকের কাছে নিঃশ্বাস ফেলার এই সুযোগটা দিল, তা নয়তো কি দিত? অলি সেই ফিসফিসানো সুর শরৎকে আরো গভীর অনুভূতির সমুদ্রে ফেলে দিচ্ছে। কিন্তু সে তো প্রেমিকার সাথে ভুল করার মানুষ নয়। তার নিয়ম নীতির খাতায় প্রেম ভালোবাসা ভুল কিছু নয়। তাই সে জোর করে নিজেকে সামলে রাখল। অলিকে সরিয়ে দিয়ে বলল, এত সেজেছ সমস্যা নেই, কারণ নজরে এসো না, নইলে যুদ্ধ বাঁধিয়ে দিতে আমি কার্পণ্য করব না। কথাটা শেষ করেই শরৎ চলে গেল সেখান থেকে। অন্ধকারে থমকে দাঁড়িয়ে রইল অলি, আর তার থেকে একটু দূরে আরো গভীর অন্ধকারে দাঁড়িয়ে রইল শিশির। ভাইয়ের মুখে শেষ কথাটাতে যেন কিছু ছিল, এমন কিছু ছিল যা তাকে উত্তেজিত করল। তার চোখের পাতায় ভেসে উঠল আলতার মুখ। সেও কি তবে ভাইয়ের মতোই ভাবে তার আলতাকে নিয়ে? আলতার পাশে অন্য কাউকে দেখলে সেও কি এমন বলবে? যুদ্ধ, বিগ্রহ আর খুন সবটাই সেও করতে পারবে আলতার ওপর অন্য কারো দৃষ্টি পড়লে। হঠাৎ মনে পড়ল আলতা প্যান্ডেলে আছে। সেও আর অপেক্ষা না করে পা বাড়ালো সেদিকে। স্তব্ধতায় মাখা এক নিগুড় অন্ধকারকে দু হাতে পাশ কাটিয়ে যেন এগিয়ে চলছে শিশির। বাড়ির প্রায় প্রতিটা মানুষই এখন প্যান্ডেলে অবস্থান করছিল, শুধু শিশিরই ব্যতিক্রম। সে আলতাকে খুঁজতে প্যান্ডেলে গিয়ে পেল না। কাউকে জিজ্ঞেস করতে গিয়েও নিজের মনের দ্বিধায় সম্ভব হলো না। সে নিজেই কিছুক্ষণ খুঁজে যখন প্যান্ডেলে না পেল তখন বাড়ির দিকে গেল। তাদের বাড়ির চারপাশে টিনের বেড়া, ভেতরে আলাদা আলাদা দুটো ঘর, বড় বড়। একটা শিশিরদের, অন্যটা শরৎদের। দুটো ঘরেই দেয়াল পাকা, আর ভেতরে বাথরুম, সাথে রান্নাঘর। শুধু নিজেদের ঘরের বাইরে আহসানুল্লাহ টিনের যে পড়ার ঘর তুলেছিল, অনেক বছর আগেই সেটাই নকশিকে দেওয়া হয়েছিল। নকশি নিজ খরচে সেই ঘরের সামনে আরেকটু বাড়িয়ে রান্না খাওয়ার ঘর বানিয়েছে। আর তার সাধ্য নেই ঘরদোর সারাবার। অনেক পুরনো ঘর, জানালার পাশটা একটু ভাঙা। শিশির বাড়ি ঢুকে নিজেদের ঘরের দিকে পা বাড়িয়েছিল। চোখের কোণে ঝাপসা হয়ে আবছা একটা মানব ছায়া দেখতে পেল নকশির ঘরে জানালার বাইরে। আর দেরি না করে সরাসরি সেদিকে তাকাতেই দেখল শার্ট পরা কেউ একজন জানালার সে ভাঙা অংশ দিয়ে ভেতরে কিছু দেখছে। শিশির হাঁক ছাড়ল, কে ওখানে? কে? তার গলার স্বর কণ্ঠদোষ ছেড়ে
বের হওয়ার কয়েক সেকেন্ডেই জানালার পাশে থাকা ব্যক্তিটি দৌড়ে পালালো গেট দিয়ে। শিশিরের পেছনে দৌড়ালো, কিন্তু লাভ হলো না কিছুতেই। ততক্ষণে সেই ব্যক্তিটি ঝুপসি আধার ডিঙিয়ে কোন পথে গিয়েছে তার বোধগম্য নয়। বড় বড় শ্বাস ফেলে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে চাইল, সম্ভব হলো না কিছুক্ষণ। তারপর ধাতস্থ হতেই সে দৌড়ে বাড়ি ঢুকল। আলতাদের ঘরের সামনে এসে ভেতরে তাকাতেই থমকে গেল তার পা। ঘরের দরজা ভেজিয়ে রাখা, একেবারে লাগানো নয়। আলতা শাড়ি খুলে চৌকির ওপরে রেখেছে, পরনে তার শুধুই ব্লাউজ পেটিকোট। চোখ বুজে তৎক্ষণাৎ উল্টো ফিরে গেল শিশির উঠোনের মাঝে। কিছু সময় অপেক্ষার পরও যখন আলতা বের হলো না, তখন বাধ্য হয়ে ডাকলো, আলতা। শিশিরের গলা শুনে ভয় পেল বুঝি আলতা। মাত্রই সে কামিজ পরে ওড়না গায়ে জড়াচ্ছিল। শিশিরের ডাকে হাত থেকে ওড়নাটা নিচে পড়ল, আবার ওড়নাটা তুলে গায়ে জড়ালো। মায়ের চাদরটাই সে গায়ে দিয়েছিল প্রথমে, সেটাই আবার জড়িয়ে নিল। ধীর পায়ে দরজার কাছে আসতেই শিশির খুব শীতল আর ভরাট গলায় বলল, একা কেন বাড়ি এসেছিস? ফুফু আম্মা, মা, কাকি সবাই প্যান্ডেলে, তুই কেন সেখানে নেই? শাড়ি পরে হাঁটতে পারছিলাম না, তাই আম্মা বাড়ি পাঠিয়েছে শাড়ি বদলাতে। এইটুকু কথা বলতেই গলা কাঁপছে আলতার। শিশির আর কিছু না বলে গেইটের তালা চাবি খোঁজ করল। আলতা দেখিয়ে দিতেই শিশির তাকে বের হতে বলে নিজেও বেরুলো। বাড়ির গেইটে তালা ঝুলিয়ে আলতার পেছনে পেছনে এসে প্যান্ডেলে উপস্থিত হলো। হলুদ শেষ হতে বেশি সময় লাগেনি। গ্রামের রাত 10টা মানে অনেক রাত, তার উপর শীতের বাতাসে কুয়াশার চাদর সবাইকে এমনিতেই কাবু রাখে। রাত 11টা বাজতেই সবাই বাড়ি ফিরল প্যান্ডেল ছেড়ে। বিছানায় শুয়েও যখন আরও থাকার জায়গা দরকার মনে হলো, শরৎ আর শিশির মিলে খড়ের গাদা থেকে অনেক অনেক খড় এনে বিছিয়ে দিল মেঝেতে। খড়ের ওপর পাতলা কাঁথা বিছিয়ে বিছানা তৈরি। ঘরে ল্যাপ আর বাড়তি কাঁথা গায়ে দেওয়ার জন্য ব্যবহার করলো। হলুদের রাতটা কারোই খারাপ কাটেনি। ভোরের আলো ফুটতে আবার বিয়ের আয়োজনে ছোটাছুটি শুরু হলো। আজকের দিনে আলতা সাজলো নতুন পোশাকে। শিউলির বুঝি একটু মায়া হলো আলতার প্রতি এই শেষ মুহূর্তে, তাই সে বাজারে নতুন হওয়া পার্লারে নিয়ে গেল সাজতে। শিউলি বউ সাজলো, সাথে আলতা। দুজনেই যখন বাড়ি ফিরল, তখন বরযাত্রী বাড়ি এসে গেছে। আফসোস হলো খুব আলতার। সে গেইটে বরকে আটকাবে, জুতো চুরি করবে, কত শখ ছিল। এ জীবনে সে কখনো এগুলো করার সুযোগ পায়নি। এই প্রথম সুযোগ এলো, তাও কিনা শাস্তি গিয়ে মিস হয়ে গেল। মন খারাপ হলো তার এই ভেবে। তবুও আনন্দ, শিউলি আপার বিয়ে হয়ে যাচ্ছে, তার বেড়াতে যাওয়ার একটা জায়গা তো হলো। শীতের দিন, বিকেলের পরই কুয়াশা পড়ে অন্ধকার হয়ে যাবে। বরযাত্রী চাচ্ছে দ্রুত বিয়ে মিটিয়ে বউ নিয়ে যাবে। দেনা পাওনার একটা হিসেব বরের বাবা করতে চেয়েছিল, কিন্তু বরের কারণে তা সম্ভব হয়নি। ছেলে নিজে শিউলিকে পছন্দ করে বিয়ের প্রস্তাব দিয়েছিল। শরৎ রাজি ছিল না বোনকে এখনই বিয়ে দিতে, কিন্তু পাত্র খুব করে পেছনে লেগেছিল। অনেকটা সে কারণেই দেনা পাওনা ছাড়াই বিয়েটা হচ্ছে। কিন্তু শরৎ ভেবে রেখেছে, এখন কিছু না দিলেও শিউলির নামে জমা সে টাকা পয়সা রেখেছে কিছু, তা দিয়ে শিউলির মজ্জেনে কিছু পাঠাবে, হোক তা সোনাদানা কিংবা ঘরের আসবাব। বিয়ে পড়ানো হওয়ার কিছুক্ষণের মধ্যেই বরযাত্রী কনে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। সন্ধ্যের মধ্যে আত্মীয় স্বজনও প্রায় সবাই চলে গেল। জয়তুন কাঁদছে ঘরের দরজায় বসে, তার পাশে শিফার নকশিরও চোখ সিক্ত। শরৎ বোন বিদায় করতেই কোথায় গেছে কেউ জানে না, আর শিশির নিজেকে কঠিন রাখতে জানে যে কোনো পরিস্থিতিতে। আজও বোনের জন্য হওয়া কষ্টটা সামলে সে বাবুর্চি আর ডেকোরেটরের খরচ বাবদ বুঝিয়ে দিচ্ছে। সন্ধ্যের পর বাড়ি প্রায় জনশূন্য হয়ে গেল। শরতের এক মামি আর মামা ছাড়া তার নানা বাড়ির সকলেই চলে গেছে। শিশিরের যখন মোটামুটি রকমের সব কাজ শেষ,
তখন সে নিজের ঘরে গিয়ে বিছানায় গা এলিয়ে দিল। চোখ বুঝতে চোখে ভাসল শরৎ ভাইদের দরজার কাছে বসা মা, ফুফু আম্মা, জেঠিমা। আলতা কোথায়? তারপরে মনে হলো আলতা বোধহয় তার ঘরে হবে। আরও কিছু সময় বিছানায় গড়িয়ে যখন উঠল তখন আব্বার গলা শুনল। আব্বা আলতাকে ডাকছে চা বানাতে। মাথা ধরেছে খুব, আর বড়রা সবাই কম বেশি কান্নাকাটি করছে। তাই আলতাকে দিয়েই ভেবেছিল চাটা করাবে, কিন্তু 8 থেকে 10 বার ডাকার পরও যখন আলতার কোনো সাড়া পাওয়া গেল না, তখন শিশিরই প্রথমে ঘর ছেড়ে বের হলো। সারা বাড়ি খুঁজে আলতার ছায়াও চোখে পড়ল না কারো। টনক নড়ল নকশিরও। সে সন্ধেবেলা আলতাকে ঘর থেকে না বের হতেই বলেছিল, কিন্তু কোথায় গেল মেয়েটা? চারিপাশে ঝিঝির আর হুতুমের ডাক কানে আসছে। রাত বাড়ছে, আলতাকে পাওয়া যাচ্ছে না। কিছু সময়ের মধ্যেই পুরো এলাকায় হইচই পড়ে গেল মাস্টারের ভাগ্নি নিখোঁজ। সারা গ্রামে মানুষ খোঁজাখুঁজিতে নামল, শুধু শাওনদের বাড়ির মানুষ ছাড়া। শিশিরের কেন জানি মন বলল আলতার সাথে কিছু হয়েছে। সে যতই উড়নচণ্ডী হোক না কেন, না বলে রাতের বেলায় কোথাও যাবে না। শরৎ যখন ভাবছে থানায় যাবে, শিশির তখন বাধা দিয়ে বলল আগে সে শাওনকে ধরবে, তারপর বাকি সব। অনেক খোঁজাখুঁজির পর শাওনের টিকিটটাও মিলল না গ্রামে, অথচ বিকালেও নাকি তাকে শিশিরদের পাড়ায় দেখা গেছে। বাড়িতে আবার নতুন করে কান্নার রোল পড়ল এবার আলতাকে না পাওয়ার। হন্যে হয়ে ছুটছে শিশির, শরৎ আর আহসানুল্লাহ, সাথে শিশিরের বন্ধুরাও। রাত বাড়ছে, বাড়ছে শীতের তেজ, সেই সাথে নিকষ কালো আধার। আহসানুল্লাহ অনেকটা সময় খোঁজার পরও যখন আলতার খোঁজ পেল না, তখন সে পাড়ার মোড়ে হিজল গাছটার নিচে দাঁড়িয়ে আর নিজেকে আটকে রাখতে পারল না। হু হু করে কেঁদে উঠল, দুহাতে মুখ ঢেকে। যে কান্না সে শিউলির বিদায় বেলায় চেপে রাখতে পেরেছে, তার এখন সম্ভব হলো না। বুকটা আচমকায় খাকা করতে লাগলো তার। আল্লাহ তাআলা তার কন্যা সন্তানের স্বাদ পূর্ণ না করেও অপূর্ণ রাখেনি। শিউলি আর আলতা দুটোকেই সে তার মাথায় করে রেখেছিল। আজও তাদের দুজনের বাবার কমতি পূরণ করে সর্বদা তাদের প্রতিটা আবদার বহন করেছে। কোথায় গেল আলতাটা? কোনো বিপদ হয়নি তো মেয়েটার সাথে? যতবার এই কথাটা ভেবেছে, ঠিক ততবার তার দম বন্ধ হয়ে আসছে যেন। মাথায় তো আর কিছুই আসছে না। আর কোথায়, কেমন করে খুঁজবে আলতাকে সে? কান্না আটকে পাঞ্জাবির পকেট হাতড়ে মোবাইল বের করে শরৎকে ফোন দিল। ওপাশ থেকে রিসিভ হতে আহসানুল্লাহ বলল থানায় যাব আমি। শরৎ কণ্ঠ শুনেই বুঝল কাকা কাঁদছে। সে বলল আপনি কোথায় বলেন, আমিও যাব সাথে। আহসানুল্লাহ কোথায় আছে বলার 5 মিনিটের মধ্যে শিশির আর শরৎ এসে উপস্থিত হয় আহসানুল্লাহর কাছে। আহসানুল্লাহ শিশিরকে দেখে বলল আমরা 3 জনেই থানায় গেলে বাড়ির মহিলাদের খেয়াল কে রাখবে? শিশির যেতে চাচ্ছিল খুব করে, কিন্তু শরৎ বলল থানায় শিশিরের যাওয়া দরকার নেই। অনেক নিয়মকানুন আছে থানায় রিপোর্ট করার, আর সাথে সাথে পুলিশ কিছু করবে কিনা তাতে সন্দেহ। শরৎ জানে শিশির অল্পতেই মাথা গরম করে ফেলবে। পুলিশ যদি কোনো হেল্প না করে শিশির যে সেখানে ঝামেলা বাঁধাবে তাতে সন্দেহ নেই তার। তাই সে বলল কাকা আমি আর আপনি থানায় যাব, শিশির বাড়ি যাবে। শিশির আর কিছু বলতে পারল না ভাইয়ের কথার ওপর। কিন্তু তার তো বাড়ি বসে থাকার মতো ধৈর্য এই মুহূর্তে নেই। এমনিতেই বারবার মনে পড়ছে কালকে রাতের ঘটনা। কাল কেন সে জানালার পাশে থাকা ব্যক্তিটাকে ধরতে পারল না? কে ছিল কাল ওটা? শরীরে রক্ত টকবক করে ফুটছে তার শরীরে যেন। হাত পায়ের তালুতে কিছু একটা যেন খুব করে তাকে উত্তেজিত করছে, কোনো এক শিরশিরানি যা তাকে স্থির থাকতে দিচ্ছে না। শরৎরা চলে যেতে সে রাস্তায় বসে পড়ল, দুহাতে মাথার চুল টেনে খামচে ধরল। কোথায় গেল মেয়েটা?
কোথায় তার সেই চঞ্চল পাখিটা? তার কিছু হলে যে শিশির আর কোনো ভোরের আলোয় চমকাবে না হীরের মতো। যে শিশিরে আলতা গড়াবে না, সে তো সেই শিশির হতে চায় না। তীরতিরিয়ে বয়ে যাওয়া শীতের হাওয়াও শান্ত করতে পারছে না শিশিরের শরীর আর মনকে। সে কি করে বাড়ি ফিরবে আলতাকে ছাড়া? সে যে মাত্রই দেখে এসেছে ফুফু আম্মার নিথর দেহ। মেয়েকে না পেয়ে দুবার জ্ঞান হারিয়েছে মানুষটা। না, আলতা ছাড়া সে বাড়ি ফিরবে না কিছুতেই। কিন্তু কি করবে তাও জানে না। বসা থেকে উঠে লম্বা একটা শ্বাস নিয়ে সে শাওনের বাড়ির দিকে আবারও চলতে লাগলো। এত রাত করে কই যাওয়া আওলাদ মিয়া? গ্রামের সবচেয়ে বৃদ্ধ হাকিম কাকা, অথচ তার দৃষ্টিশক্তি এখনও জোয়ানদের মতো স্পষ্ট। টর্চের আলো ফেলে দ্রুত পায়ে আওলাদ বাজারের দিকে যাচ্ছিল মাটির রাস্তা ধরে। রাস্তার ধারে হাকিম চাচার ছেলের চায়ের দোকান। কাকা সেখানেই বসে হাতের লাঠি মাটিতে ঠকঠক করছিলেন। আওলাদকে দেখে এই আধারও কি করে যেন বুঝতে পারলেন, আর তাতেই প্রশ্ন করলেন। আওলাদ তারাই থাকলো, মুরব্বী মানুষের প্রশ্ন উপেক্ষা করে যেতে পারেনি। সে থেমে গিয়ে জবাব দিল, বাজারে যাই কাকা, ডাক্তার ডাকতে। বড় পোলাটা জ্বর উঠছে খুব। ও, বউরে কইলা না মাথা ধোয়াইতে? না, অহন তো আবার শীত, পানিপট্টি দিতে কইও। হাকিম কাকা কথাটা শেষ করতেই আওলাদ আশপাশ থেকে হইচই শুনল। দোকানে আরো অনেকেই ছিল, তারাও সবাই তড়াক করে উঠে দাঁড়ালো। আওলাদ চিন্তিত হয়ে বলল, হইচই তো বাড়তাছে মনে হয়। চল তো কাশেম, দেখা আসি। কাশেম দোকানেই ছিল, আওলাদের এলাকার এক বন্ধু। কাশেমও বলল, চল দেহি। আওলাদ আর কাশেম এগিয়ে যেতে দেখল বাজারের রাস্তা থেকে গ্রামে ঢোকার রাস্তার বাঁ দিকে যেখানে বড় পুকুর, সেখানে কিছু একটা ডুবছে। টর্চ ফেলে তাকাতে তাকাতে একটা গাড়ি ডুবলো পানিতে। সবাই হৈ হৈ করলো, কিন্তু তৎক্ষণাৎ কেউ পানিতে নামলো না। আওলাদ কয়েক সেকেন্ড সেদিকে তাকিয়ে থেকে হাতের টর্চ কাশেমকে দিয়ে গায়ের চাদর আর শার্টটাও খুলে ফেলল। কাশেম তাকে কিছু বলে আটকাবে তার আগেই সে পানিতে ঝাঁপিয়ে পড়ল। এতে হইচই আরো বেড়ে গেল। আওলাদকে ঝাঁপাতে দেখিয়ে যেন অন্যদেরও সাহস এলো। সাথে আরো 3-4 জন এলাকার তরুণ ছেলেও ঝাঁপ দিল। কনকনে ঠান্ডা পানির তলায় দরজা লকড। গাড়ির ভেতরে কেউ আছে কিনা তা খোঁজ করা মুশকিল হলেও অসম্ভব নয়। অতি সাহসী ছেলেগুলো আর আওলাদ অনেকটা হাতড়ে হাতড়ে গাড়ির পেছনের দরজা খুলতে সক্ষম হয়। দম ফুরিয়ে আসার উপক্রম ভেতরের মানুষটার সাথে ঝাঁপিয়ে পড়া মানুষগুলোরও। আওলাদ কেমন অবশ হয়ে আসা শরীর নিয়েও হাল ছাড়ল না। সে গাড়ির ভেতরে হাত বাড়াতে চমকে গেল। একটা হাত তার হাতে এসেছে, মানে সন্দেহ ঠিক গাড়ির পেছনেও যাত্রী ছিল। কিন্তু চমকানো তার আর বাড়ল যখন টের পেল হাতটা বাঁধা গাড়ির সামনের সিটের সাথে। সে তড়াক করে পানি থেকে ভেসে উঠে লম্বা করে নিঃশ্বাস নিল। চিৎকার করে বলে উঠল, গাড়ির ভিতরে মানুষ বাইন্দা রাখা। কথাটা বলেই আবার সে পানিতে ডুব লাগালো। রাস্তায় থাকা একজন সাথে সাথে গ্রামের ডাক্তারকে আনতে গেল, তো আরেকজন থানায় গিয়ে জানালো এলাকার রাস্তার পাশে পুকুরে গাড়ি ডুবেছে। প্রায় 17 মিনিট পর পানির নিচ থেকে টেনে তোলা হলো এক মেয়েকে। আওলাদ পানি ছেড়ে উঠে আর 1 সেকেন্ডও দেরি করেনি। দ্রুত বাড়ি ফিরে গিয়ে কাপড় বদলালো। ঔষধ আনতে যাওয়া লোক ভিজে পুড়ে বাড়ি ফিরেছে দেখি জরিনা রান্নাঘর থেকে দৌড়ে এলো। কি গো, তুমি এমন ভিজলা কেমনে? পুকুরে নামছিলাম। গ্রামের রাস্তায় গাড়ি পাক্কায় পুকুরে পড়ছে, তার মধ্যে একটা মাইয়া আসিল। হায় আল্লাহ, কও কি মাইয়া বাইচা আছে? আর তুমি নামলা কে পানিতে? শরীরটা খারাপ হইলে আমি 2 বাপ পুত লইয়া কই যামু? গলা ছেড়ে হায় হায় করে উঠল জরিনা। কাপা শরীরে পোশাক বদলে দ্রুত পায়ে রান্নাঘরে গিয়ে ঢুকলো আওলাদ।
চুলায় আগুন জ্বলছিল, তাতে হাত দুটো পেতে বসলো আওলাদ। কয়েক মিনিট সে চুপচাপ হাত পা গাল মুখে আগুনের তাপ নিয়ে পড়ে আবার বের হলো বাজারের উদ্দেশ্যে। ছেলেটার জ্বর কমেনি, ওষুধ আনাটা জরুরি। আওলাদ ভালো করে মাফলার আর চাদরে শরীর মুড়িয়ে বের হলো বাড়ি থেকে। সেই রাস্তার পাশে জটলা এখনো আছে, আর এখন সেখানে পুলিশও চোখে পড়ল। আওলাদের বন্ধু কাশেম সেখানেই এখনো। সে আওলাদকে দেখে ডাকলো, মাইয়াটা মনে হয় না বাঁচবো। তাও ডাক্তারে কি কইরা পরে কইল, হাসপাতালে নিয়ে অক্সিজেন দেওয়ান লাগবো। আমার মন কয় ডাক্তারে হুদাই কইছে মরে নাই। শরীরটা দেখলে কইতি নীলা হইয়া গেছে, শ্বাসও পড়ে না। তুই ওইদিকে কই যাস? বাজারে দেখি গিয়া, দোকান খোলা আসেনি ডাক্তারের। জ্বরের ওষুধ আনন লাগবো। 10টা বাজে, অন খোলা পাবি না। তার চেয়ে ভালা জব্বর ডাক্তারের বাড়ি যা। চল, আমিও লগে আসতাছি। কাশেম আর আওলাদ গ্রামের ভেতরেই গেল জব্বর ডাক্তারের কাছে। আর পুকুরের পাশে জমাট বাঁধা লোকের ভিড়ে একদল পুলিশও এসে জমা হলো। শুধু উদ্ধার করা মেয়েটাকে নিয়ে গ্রামের কয়েকজন আর 2জন কনস্টেবল হাসপাতালে ছিল। রাত বাড়ছে, ঝিঝি আর হুতুমের ডাক, নিশাচরের ডানা ঝাপটানো আর শিশিরের ছটফটানো সবটা সাক্ষী হয়ে দূর আকাশে মিটিমিটি হাসছে যেন তারারা। আজ চাঁদ নেই, গ্রামের পথে আলো নেই। ঘুটঘুটে আধারে শিশির নিজেকে বড় অসহায় পায় মাঝ রাস্তায়। একটু আগে বাবার শরৎ ভাই অলিপুর হাসপাতালে গিয়েছে। সে বারংবার বলল যাবে, কিন্তু ভাই নিয়ে গেল না। তাকে বরং নিয়ে গেলেই তার নিশ্চল শ্বাসটা সচল হতো। বাড়িতে ফুফু আম্মার জ্ঞান ফিরল। সে যে উঠে বসার অবস্থায়ও নেই তা জানে শিশির। সেদিকেও খেয়াল রাখা দরকার বলে শরৎ তাকে রেখে গেছে। 2 চোখের পাতায় কারোই ঘুম নেই, গায়ে জোরও আর অবশিষ্ট নেই। আর না মনে আছে, কিছুক্ষণ আগে পদ্মাদিঘি থানা থেকে ফোন এসেছে শরতের নাম্বারে। তারা যে সন্ধ্যায় মিসিং ডায়েরি লেখাতে চেয়েছিল তা না নিল। একটু আগে নাকি অলিপুর থানায় একটা মেয়ে আর একটা ছেলে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। মেয়েটিকে জীবিত আছে, তবে বাঁচবে কিনা এখনও সন্দেহ। আর ছেলেটি মৃত। মৃত ছেলেটিকে সেখানকার কিছু তরুণ ছেলে চেনে বলে জানা গেছে সে পদ্মাদিঘির ছেলে। এটা জেনে সেখানকার পুলিশ এই থানায় ফোন করে জানিয়েছে। আর তাতেই পুলিশের ধারণা মেয়েটি তবে তারা যাকে খুঁজছে সেই। আর তাই শরৎকে খবর দিতে এখানকার পুলিশের সাথে শরৎ আর আসানুল্লাহ গিয়েছে। শিশিরের শুধু চিন্তা, ছেলেটার নাম কি শাওন? তাহলে মেয়েটি তার চঞ্চল পাখি হবে। হাত পা অসাড় হয়ে এলো শিশিরের। কথায় আছে, বিপদের রাত সহজে ফুরায় না। নকশিয়ার বাড়ির প্রত্যেকেরই যেন তেমনটা মনে হচ্ছে। শরৎরা হাসপাতালে গিয়ে পৌঁছেছে 1 ঘন্টা পর। নকশির কান্নাকাটিতে শিশিরকে অনেকবার ফোন করতে হলো শরৎকে, জানতে তারা পেয়েছে কিনা আলতাকে। তারা যখন হাসপাতালে পৌঁছল তখন রাত 1টা। আলিপুর হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি খুব একটা না থাকলেও আলতার সৌভাগ্যে হয়তো আজ বিলেত ফেরত এক বড় ডাক্তার ছিল তখন। ডাক্তারটি ঢাকায় ফেরার প্রস্তুতি নিয়েছিলেন, কিন্তু হঠাৎ এমন এক রোগী আসায় নিজে থেকে চিকিৎসা করতে চাইলেন। অলৌকিকভাবেই কিনা কে জানে, আলতার নিঃশ্বাস ঠিক হলো। 10 থেকে 12 মিনিট পানির নিচে থাকা নিথর দেহটি হঠাৎ করে যেন প্রাণ ফিরে পেল। বেঁচে আছে মেয়েটি। তবে ডাক্তার জানালো শঙ্কা কাটেনি। অন্তত কয়েক ঘন্টা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। আর বেঁচে থাকলেও নিউমোনিয়ার সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা খুব আছে। ডাক্তারের কথা শুনে শরৎ আসানুল্লাহ নিজেরাই যেন দেহে প্রাণ ফিরে পেল। পুলিশের সাথে আরও অনেক কথার মাঝে জানা গেল মৃত ছেলেটির লাশ শনাক্তকারীরা অলিপুর গ্রামের, এবং তারাই জানালো ছেলেটি এই মেয়েটিকে খুব উত্ত্যক্ত করত। গ্রাম ভিন্ন হলেও
সঙ্গে সঙ্গী বলে তারা আরও অনেক কিছুই জানে। তাই সেই ছেলেদেরকেও পুলিশ থানায় নিয়ে গেছে, আর মেয়েটিকে পানি থেকে উদ্ধার করেছে যারা, তারাই জানিয়েছে মেয়েটির হাত পা বাঁধা অবস্থায় ছিল গাড়িতে। শরৎ লক্ষ্য করেছিল অচেতন আলতা দুহাতের কবজিতে আর পায়ের গোড়ালিতে রক্তাভ চিহ্ন। সে প্রথমেই বুঝেছিল আলতার হাত পা শক্ত কিছুতে বাঁধা হয়েছিল, কিন্তু শাওন তো আলতাকে মারবে বা নিজে মরবে এমন কোনো কারণ ছিল না। শরতের এ নিয়ে মনে একটু সন্দেহ হলে সে পুলিশের কাছে জানতে চায়, গাড়িটা পানিতে পড়েছিল কি করে? কোনো ধারণা? পুলিশ জানায় ছেলেটি গাড়িতে নিজেই ড্রাইভ করেছিল এবং মেয়েটিকে পেছনের সিটে বেঁধে রেখেছিল। গ্রামের ভেতরের রাস্তা খুব চওড়া নয়, আর মেয়েটিকে যে জোর করে এনেছে তা তো বাঁধন দেখি স্পষ্ট। হতে পারে মেয়েটি নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে হাত পা ছুঁড়েছে, আর ড্রাইভিং থেকে মনোযোগ সরেছে ছেলেটার। পাশেই পুকুর, আর অল্পতেই গাড়ি গড়িয়েছে পুকুরে। সেরকমভাবে হতে পারে অ্যাক্সিডেন্ট। আন্দাজ মাত্র বলা, এটা আসলে হয়েছিল কি তা একমাত্র ছেলে আর মেয়ে দুটোই ভালো বলতে পারত, যার মধ্যে একজন তো দুনিয়া ছাড়ল। পুলিশের কথা শুনে শরৎ আবার বলল, শাওনের মৃত্যুটা কি করে হলো? পুলিশ জানালো, গ্রামবাসী যারা পানিতে নেমেছিল তারা প্রথমে মেয়েটিকে পায়। এমনিতে একটা হইচই ছিল। মেয়েটিকে তোলার পর সবার খেয়াল মেয়েটি বেঁচে আছে কিনা তা দেখায়। তখনও কারো মনে হয়নি গাড়িতে দ্বিতীয় কোনো ব্যক্তি আছে। যতক্ষণে মনে পড়ল ততক্ষণে গাড়ি তলিয়ে গেছে। আর পুলিশ যাওয়ার পর যখন জিজ্ঞাসাবাদের পর আবারও পানিতে নামানো হলো মানুষজন, অতল থেকে টেনে তোলা মুশকিল ছিল, আর তাতে সময়ও ব্যয় হয়েছে অনেক, যার দরুন ছেলেটার মৃত্যু। এখানে করার কিছুই ছিল না কারো। সমস্ত আলোচনার পর পুলিশ চলে গেলে শরৎ বাড়িতে ফোন করে জানালো আলতা হাসপাতালে আছে এবং শিশির যেন সকালে ফুফু আম্মাকে নিয়ে পৌঁছায়। শিশির বলতে চাইল সে এখনই আসবে, কিন্তু বলা হলো না। চুপচাপ ঘরের দরজায় পা মেলে বসে রইল সে। নকশিকে বলল, আলতা ভালো আছে, আব্বা আর ভাই সকালে নিয়ে আসবে আলতাকে। নকশি যাওয়ার জন্য উতলা হচ্ছে দেখে শিশির আরও একটা মিথ্যে বলল, আমরা এখন গেলে আলতা ভয় পাবে। সে এমনিতেই খুব ভয় পেয়েছে, আরও ভয় পেলে ক্ষতি হবে তার। মেয়ের একটুও ক্ষতি হোক এমনটা তো কোনো মাই চাইবে না। নকশিও চুপচাপ বসে রইল ভোরের অপেক্ষায়। এদিকে সদ্য বিয়ে হওয়া শিউলিরও একই অবস্থা। আজ তো তার জীবনের সবচেয়ে আকাঙ্ক্ষিত সুন্দর একটি রাত হওয়ার ছিল, কিন্তু তার আর তার বর জামিলের তেমনটি হলো না। বাড়িতে কখনো আদর করে দুটো কথা না বললেও আলতার খোঁজে যখন তার শ্বশুর বাড়িতে ফোন করা হলো, চিন্তায় তখন শিউলিও অস্থির হলো। চোখ দুটো তারও ভীষণ জ্বালা করলো আলতাকে হারানোর ভয়ে। বাড়ির অন্যরাও শুনে তাকে সান্ত্বনা দিল, কিন্তু তাতে কি আর মনের ভয় কাটে? সেও জানে গ্রামে এক শাওন আছে যার কুনজর সর্বদা আলতার ওপর থাকে, কিন্তু ইদানিং সে শাওনকে দেখেনি আলতার পিছু নিতে। কিন্তু আজকের ঘটনাতে প্রথমেই মাথায় আসে শাওন কিছু করেছে। জামিল অতি ধৈর্যশীল মানুষ, তাই সে খুব ঠান্ডা মাথায় শিউলিকে সান্ত্বনা দিতে লাগলো। ভোরের আলো ফুটতেই সে শিউলিকে নিয়ে বাড়ি যাবে। শিউলির অস্থিরতায় জামিলের কষ্ট হলো, তাই সে নিজেই রাত 3টার পর শরৎকে ফোন দিল। মাত্রই চোখের পাতা বুজে শরৎ টুলে বসে দেয়ালে হেলান দিয়েছিল। ফোন ভাইব্রেট হতেই সে আহসানুল্লাহর পাশ থেকে সরে গেল। কাকা একটু আগে চোখ বুজেছেন একটা চেয়ারে বসে। খুব সাবধানে সে একটু দূরে গিয়ে ফোন ধরতেই জামিল সালাম দিয়ে জানতে চাইল আলতাকে পাওয়া গেছে কিনা। খুব সংক্ষেপে শরৎ ঘটনাটা বলল এবং কাল কথা হবে বলে ফোন কাটল। এতে স্বস্তি পেয়ে জামিলও শিউলিকে সবটা জানিয়ে একটু ঘুমানোর জন্য জোর করল।
মাঝরাতে আলতাকে পাওয়া গেছে শুনেই বাড়িতে থাকা 3টি নারী তাহাজ্জুদ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করল। তারপর শিফা একটু চোখ বুজেছে। জয়তনু ঝিমিয়ে পড়ে আছে নকশির পাশে। শুধু নকশির 2 চোখের পাতা যেন বুঝতে ভুলে গেছে। শিশিরও ঠায় কনকনে ঠান্ডা রাত দরজায় বসে কাটিয়ে দিল। ভোরের আলো কুয়াশা ভেদ করে তখন এই ধরনের বুকে জ্বলে ওঠেনি। ফজরের আজান শেষ হতেই নামাজ পড়ে নকশি তাড়া দিল শিশিরকে। শিশিরও তৈরি ছিল যাওয়ার জন্য। শিফা বলল সেও সাথে যাবে। আলতার কি অবস্থা তা কে জানে, সেখানে আবার নকশিকেই না সামলানো লাগে। শিশির নিল না, সে সামলে নিবে বলল। শিউলি আর জামাইকেও আজ আনতে যেতে হবে, তাই বাড়ির কাজকর্মে গোছাক তারা। কিন্তু এই বিপদে কাজ কে আর হাতে আসে? সবারই তো মন পড়ে আছে আলতার কাছে। কেমন আছে মেয়েটা? চোখে না দেখলে শান্তি লাগবে না। এত ভোরে গাড়ি পাওয়া মুশকিল, তবুও এলাকার একটা লোক অটো চালায়, তাকেই ডেকে তুলল শিশির তার বাড়ি গিয়ে। অটোতে করে তারা রওনা হতে বাজার ছেড়ে অটোওয়ালা শিশিরকে জিজ্ঞেস করলো, ভাতিজা কই যাইবা? তাই তো কইলা না। কাকা, অলিপুর হাসপাতাল যাব। অলিপুর নামটা শুনতেই বুকটা ছ্যাদ করে উঠল নকশির। অলিপুরে কেন যাব শিশির? নকশির হঠাৎ প্রশ্নে চমকে তাকায় শিশির। ফুফু আম্মা খুব সচরাচর নাম ধরে সম্বোধন করে না, তাকে সবসময় আব্বা বলেই ডাকে। মাঝে মধ্যে শিশির বলে, কিন্তু আজকের প্রশ্নটা কেমন ভয়ার্থ শোনালো ফুফু আম্মার গলায়। তার মনে হলো ফুফু আম্মা আলতাকে নিয়ে খুব বেশি শঙ্কিত আছে। তাই সে আলতো করে ফুফুর হাতটা ধরে বলল, ভয় পাচ্ছেন কেন ফুফু আম্মা? আলতার কিছু হবে না। ভাই তো বলল আমরা গেলে আলতাকে নিয়ে বাড়ি ফিরব। শিশিরের কথাটা ঠিকঠাক কানে পৌঁছল না বোধহয় নকশির। সে অটোর বাইরে ঘোলাটে কুয়াশায় অপলক তাকিয়ে ভাবছে, আজ থেকে প্রায় 16 বছর আগে ছেড়ে যাওয়া গ্রামের পথ দিয়েই তাকে যেতে হবে। সেখানকারই হাসপাতালে ভর্তি তার মেয়ে। এ যে প্রকৃতির বড় নির্মম লীলা খেলা। যেখান থেকে অন্তরে ক্ষতির সৃষ্টি হয়েছিল, আজ সেখানেই আবার শুকিয়ে আসা ক্ষতটা তাজা হবে। ভাগ্যে সকল ফের কি তার জন্যই বরাদ্দ রেখেছেন উপরওয়ালা? চলন্ত অটোর ভেতরে শীতের হিমেল হাওয়া ডানা ঝাপটে এসে গাল মুখ সব অবশ করে দিচ্ছে। ফর্সা মুখটা তার রক্তশূন্য লাগছে। শিশির খেয়াল করলো ফুফু আম্মার মুখের পরিবর্তন, কেমন যেন ফ্যাকাশে লাগছে। সে নকশির গায়ে জড়ানো চাদরটাই টেনে মাথা ঢেকে দিতে চেষ্টা করলে বাদ সাধল নকশি। থাক না আব্বা, আমার শীত লাগছে না। এ কথায় শিশির জোর করল না। সেও সময় গুনতে লাগলো, আর কতক্ষণ লাগবে গন্তব্যে পৌঁছতে। অলিপুর গ্রামের রাস্তায় অটো উঠতেই আবার চোখ ভিজে এলো নকশির। সেই পথঘাট, সেই ক্ষেত খামার, এ পথে পাকা রাস্তায় ওঠার আগে একবারই সে বাড়ির পেছনের বাড়িটা আওলাদদের। আলতা জন্মদাতার বাড়ি এখানটায়। নকশির কয়েক মাসের সংসারটা ছিল সেখানে। হঠাৎ করেই জানতে ইচ্ছে হলো কেমন আছে সেই মানুষটা, যাকে সে ভালো না বেশেও ভরসা করত, যার সংসারে থাকার জন্য সে তার কিশোরী বয়সে সাজানো স্বপ্নগুলো বুনেছিল। নিশ্চয়ই ভালো আছে সে, তার পরিবার আর তার সেই কালনাগিনী মা। ছেলে দ্বিতীয় বিয়ে করিয়ে নিশ্চয়ই খুব খুশিতে থাকছে। নাতি নাতনিও নিশ্চয়ই পেয়েছে। ভাবনগর বিস্তৃত ভাবনায় ডুবে খেয়াল করেনি নকশি তারা হাসপাতালে পৌঁছে গেছে। অটোওয়ালার ভাড়া মিটিয়ে সে নকশিকে ডাকলো, ফুফাম্মা চলে এসেছি। শিশিরের ডাকে ঘোর কাটে নকশির। সে অটো থেকে নেমে হাসপাতালের দিকে পা বাড়ায়। শিশিরও ফোন করে ভাইকে জিজ্ঞেস করে তারা কোথায়। সরকারি হাসপাতালটা দোতলা, আর আলতাকে রাখা হয়েছে দোতলাতে। হাসপাতালে কেবিন বলতে হাতে গুনে 5টা। আলতার অবস্থা ব্যাগতিক দেখে ডক্টররা তাকে কেবিনটাতেই রেখেছে।
নকশি যখন কেবিনটাতে ঢুকলো তখন তার পা অসাড় হয়ে ভেঙে এলো। একদম সোজা হয়ে দাঁড়ানোর মতো কোনো শক্তি অবশিষ্ট নেই। সে ঢলে পড়ল আর পাশেই শিশির থাকায় সে কোনো মতে ধরে রইল নকশিকে। নকশির অবস্থা দেখে শরতে এগিয়ে এসে ধরল। পাশে একটা চেয়ার ছিল, তাতে বসিয়ে মাথা ধরে রাখল। আহসানুল্লাহ স্তব্ধ হয়ে আছেন। এত বছরের জ্ঞান বুদ্ধি সব যেন এক রাতেই লোপ পেয়েছে তার। সে নিষ্পলক চেয়ে দেখছে সবটা। শিশিরকে বলতে হয়নি, সে নিজেই দৌড়ে গেল ডাক্তার ডাকতে। এত সকালে কোনো ডাক্তার সরকারি হাসপাতালে থাকাটা এই গ্রামে অসম্ভব প্রায়। তবে নার্স একজন এগিয়ে এসেছে। দাঁতে দাঁত লেগেছে নকশির। বুঝতে পেরে সে তার জানা কায়দায় জ্ঞান ফেরালো। ঘোলার ঝাপসা চোখে নকশি তাকিয়ে রইল মেয়ের দিকে। ফর্সা হাত পা আর মুখটা একদম সবুজাব বর্ণ ধারণ করেছে। হঠাৎ দেখলে মনে হবে হয়তো মেয়েটা মৃত। অনেকে বলে সাপে কামড়ালে এমন গায়ের রং হয়ে যায়। নকশির দম ফুরিয়ে আসছে মেয়েকে দেখে। কোনো কিছু জিজ্ঞেস করার মতো সে খুঁজেই পেল না। অনেকটা সময় পার হলো তার নিজেকে ধাতস্থ করতে। জীবনের প্রায় অর্ধেকটা সময় সে একা নরক যন্ত্রণা সয়ে জীবনটাকে এ পর্যন্ত এনেছে। কখনো ভেঙে পড়েছে, আবার কখনো সামলে গিয়েছে। শ্বশুরবাড়িতে পা চরিত্র নিয়ে যে কুৎসা তাকে ঘর ছাড়া স্বামীহারা করেছিল, তাতেও সে নিজেকে সামলে গড়ে নিয়েছিল একরকম। গর্ভে আসা সন্তানটাকে তার পিতৃ পরিচয়হীন বড় করতে হবে যেন নিজেকে সামলে নিয়েছে নিয়তি ভেবে। অথচ আজ এই মেয়েটা কেমন মৃতের মতো দেখার পর আর তার নিজেকে সামলানোর শক্তি পাচ্ছে না। ঠিক 15টা বছরেরও বেশি সময় সে আহসানুল্লাহ ভাইয়ের ছায়ায় ঠাঁই নিয়েছে। সেজন্য যতই কৃতজ্ঞতা প্রকাশ করুক কম হবে। আজও তার সবচেয়ে বেশি ভরসার জায়গা ওই মানুষ আর তার পরিবার। কিন্তু তবুও আজ আর সামলানোর শক্তি আর খুঁজে পাচ্ছে না। মন বলছে যে করি হোক মরণ চাই তার। কুয়াশা কাটতে সূর্য কিরণে দেখা মিলল বাড়ির আঙিনায়। শিউলি শ্বশুর বাড়িতে ধুমধামে বৌভাতের আয়োজন চলছে। জামিলও ভোরবেলা থেকে বাবরচিদের কাজে তদারকি করছে তার বড় ভাইয়ের সাথে। কনেপক্ষের আত্মীয়রা হয়তো আসবে না তেমন কেউ আলতার দুর্ঘটনার পর, কিন্তু জামিলদের আত্মীয় স্বজন তো আর বাদ যাবে না। তাই আয়োজন ঠিকই হচ্ছে। আলতার খবর পাওয়ার পর ভোরের আগে শিউলি ঘুমিয়েছে, তাই জামিল আর ডাকেনি। শিউলি জেগে গেলেই তাকে নিয়ে শ্বশুরবাড়ি রওনা হবে ভেবেছিল, কিন্তু সকালে আবার শরৎকে ফোন করলে সে জানালো আলতার অবস্থা ভালো না। জ্ঞান ফিরল, তার অবস্থা এখনও আশঙ্কাজনক। হয়তো প্রয়োজনে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করতে হতে পারে। সব শুনে জামিল ঠিক করেছে সে শিউলিকে নিয়ে হাসপাতালেই যাবে আলতাকে দেখতে। পদ্মদিঘি গ্রামে সকাল হতে এক গুমোট হাওয়া বইল। এ হাওয়া প্রকৃতির নয়, মানুষের চাপা গুঞ্জনের। শাওন মাস্টারের ভাগ্নিকে তুলে নিয়ে গেছে, আর পথে অ্যাক্সিডেন্টে সে মারা গেছে। শাওনের মৃত্যুতে তার পরিবার শোকাহত হলেও গ্রামের মানুষজনের শোক মাস্টারের ভাগ্নির জন্য। তারা মাস্টারকে খুব সম্মান করে, নকশিকে খুব ভালোবাসে, আর তাদের বাড়ির মেয়ে হিসেবেই আলতার জন্য সবাই আফসোস করছে। তবে সকল ভালোর মাঝে একদল নিন্দুক থাকবে না তা কি করে হয়? গ্রামেও আছে কয়েকজন যারা শাওনের বাবার টাকা খেয়ে তার আগে পিছে ঘোরাঘুরি করত। ইলেকশন ছিল বলে পা চাটা কুকুরের মতোই দিনরাত তার পাশে থেকে পকেট গরম করেছিল। সেই মানুষগুলো আবার বলে বসেছে আলতার একটা গোপন সম্পর্ক ছিল শাওনের সাথে। দুজন পালিয়ে যাচ্ছিল, আর সেই যাওয়ার পথে দুর্ঘটনায় শাওন মারা গেছে। আলতা বেঁচে আছে বলেই হয়তো আলতার পরিবার সকল দোষ মৃত শাওনের ওপর চাপিয়ে দিচ্ছে। এই কথাগুলো গ্রামের অন্যরা বিশ্বাস করছে না, তবুও নিন্দুকের কাজ নিন্দা করা তাই করছে। শাওনের পরিবার অবশ্য এখন ছেলে হারানোর শোকে কাতর।
তারা আপাতত কোনো বিষয়ে মুখ খুলছে না। পুলিশ এসেছে বাড়িতে লাশের সাথে, কোনো প্রকার কথাবার্তা তারা বলছে না। মৃতের ওপর কেস কি করা ভেবে আহসানুল্লাহ আর পুলিশে কোনো মামলায় জড়াতে চাইছে না বলে জানিয়েছে। কাশেম, বাড়িতে আসোস? বেলা গড়িয়ে রোদ উঠেছে একটু আগে। কুয়াশার চাদর সরতে মাঠঘাটে সোনালি রোদ টুনটুনিয়া চড়ুইয়ের মতন প্রকৃতিতে নেচে বেড়াচ্ছে। ঝকঝকে দিনটা শুরু আওলাদের প্রচণ্ড কাঁপুনি দেওয়া জ্বরেই শুরু হয়েছিল। তবুও সে জ্বরকে পাত্তা না দিয়ে আগে ছেলের ঘরে ঢুকে দেখল জ্বর কমেছে কিনা। ছেলের জ্বর সেরে গেছে এক রাতে। ঔষধটা বড় ভালো ছিল জব্বর ডাক্তারের, তা দেখে সে নিজেও একটা ওষুধ খেয়ে নিয়েছে নাস্তা শেষে। আশা করছে তার জ্বরটাও শিগগিরই নামবে। কিন্তু চোখ দুটোতে ভীষণ জ্বালা আর মনটা তো বড় অস্থিরতা। হাঁসফাঁস করছে বড় বুকের ভেতরটাতে। কাল রাতে কে জানে কার কলিজার টুকরোকে সে বাঁচাতে নেমেছিল পানিতে, কিন্তু রাতভর তার ঘুম হয়নি। ছটফট করেছে বিছানায়, আর একটু পরপরই নকশির কথা মনে পড়েছে। মনে পড়েছে নকশির সাথে হওয়া শেষবারের ফোনালাপ। তার মা নকশির নামে মিথ্যা অপবাদ দিয়েছে, আর সে অপবাদে সালিশি বসিয়েছিল। নকশি পালিয়ে গিয়েছিল গ্রাম থেকে, আর তাকে সাহায্য করেছিল তারই ভাতিজা সবুজ। দেশে ফিরেছিল আওলাদ বড় তিক্ত মন নিয়ে, কিন্তু গ্রামে আসার পরই সকল সত্য তার সামনে এসেছে। মৃত্যুর আগে তার মা সব স্বীকারও করে গেছেন, কিন্তু ততদিনে নকশির কোনো খোঁজ সে আর বের করতে পারেনি। খোঁজ করেছে নকশির বাবার বাড়িতেও, সেখানেও সে আর কখনো ফিরে আসেনি। মা তো তার মরার আগে আরও একটা কথা বলেছিল, তোর বউয়ের গতরখান দেখা মনে হয়েছিল বালানা বেশি। পোয়াতি পোয়াতি মনে হয়েছিল দুই একবার, পরে দেহি বেটি খায় দায় ভালোই। ব্যথা পড়া মনে আওলাদের বারবার মনে হয়েছিল নকশি হয়তো সত্যিই গর্ভবতী। আবার মনে হতো কি করে সম্ভব, তাদের বিয়ের তো কয়েক মাস হয়ে গিয়েছিল। সে বিদেশে যাওয়ার পরও 2 মাস পার হলো, কিন্তু নকশি তো কোনো দিনও কিছু বলেনি। নাকি মা সবসময় তার পাশে বসে থাকতো বলে বলতে পারেনি। অর্ধেকটা রাত আওলাদের নানা দুর্ভাবনায় ছটফটিয়ে কেটে গিয়েছিল। সকাল হতেই তার মনে পড়ল কালকে পানি থেকে তোলা মেয়েটার কথা। আল্লাহ জানে কার কলিজার টুকরা অমন মরার পথে ছিল। মেয়েটা বেঁচে আছে কিনা তাও জানে না, তাই এই জ্বর শরীরকে ওষুধের ঘুষ দিয়ে বেরিয়ে এসেছে বাড়ি থেকে। কাশেম বাড়িতে নেই, তার বউ বলল বাজারে আছে কোথাও। ভেবে আওলাদ আবার এগুলো বাজারের দিকে। কসাইয়ের দোকানের সামনে বেঞ্চে বসা কাশেম আর গ্রামের আরও কিছু লোক বসে রাতের ঘটনা আলোচনা করছিল। গ্রামের সবার মুখে আওলাদ এখন আলোচ্য। কাশেমকে দেখে সে প্রথমেই জিজ্ঞেস করল, মাইয়াটা কি বাইচা আছে রে কাশেম? শুনলাম তো বাইচা আছে, আমাগো এখানকার হাসপাতালেই ভর্তি। কাশেম জবাব দিল। অন্যরাও সাথে বলল, মাইয়ার বাড়ি পদ্মদিঘি, সেখানকার মাস্টারের ভাগ্নি। মাস্টার বাড়ির মাস্টারকে মোটামুটি আশেপাশের এলাকার অনেকেই চেনে। আওলাদ নিজেও পরিচিত আহসানুল্লাহ মাস্টারের সাথে। আওলাদের বড় ভাই আউয়াল আর আহসানুল্লাহ কোনোভাবে পূর্ব পরিচিত। সেই সুবাদে আহসানুল্লাহ এই গ্রামে অনেকবার এসেছিল। আওলাদ চেনে তাকে, তার পরিবারের কথাও জানে একটু আধটু, কিন্তু বোন আছে এমন শোনেনি কখনো। মাস্টার বাড়িতে 2 ভাই ছিল মাস্টাররা, তাও জানে, কিন্তু তা জানার বিষয় না মাস্টারের বোন আছে কি নেই। তার শুধু মনে হলো যাকে কাল মরণপথ থেকে তুলে আনার চেষ্টা করেছে তাকে একবার দেখে এলে মন শান্ত হবে। বিধাতারই কোনো ইচ্ছা হবে হয়তো এটা, নইলে কেন তার অন্তর এত বছর পর অতীতের মানুষটাকে ভেবে অস্থির হচ্ছে। কিসের সাথে কিসের যোগ সাজস তা জানা নেই। তবুও বন্ধুকে বলল, চল
একবার মাইয়াটারে দেখে আসি। কাশেমও বোধহয় একবার যাবে বলে ভেবে রেখেছিল, তাই আওলাদের একবার বলাতেই সে উঠে দাঁড়ালো। বাজার থেকে হাসপাতালের দূরত্ব খুব বেশি নয়, তাই হেঁটেই দুজন রওনা হলো। মিনিট 5 পর হাসপাতালে এসে নিচতলা এক নার্সকে জিজ্ঞেস করতে বলল, কাল রাতের পানিতে পড়া রোগী দোতলায় আছে। আওলাদ হঠাৎ বলল, তুই যা, গিয়া খোঁজ উপরে কোন ঘরটাতে আছে, আমি 1 প্যাকেট রুটি আর কলা নিয়ে আসি। কাশেম সম্মতি জানিয়ে উপরে গেল। আওলাদ আবার বের হয়ে গেল রুটি কলা কিনতে। দোতলায় উঠতেই একজনকে দেখে জিজ্ঞেস করতে লোকটা দেখিয়ে দিল একদম শেষের রুমে আছে সেই রুগী। কয়েক কদম এগিয়ে সে দরজায় এসে দাঁড়াতে কাশেম থমকে গেল। তার চোখ আটকে রইল বেডের পাশে চেয়ারে মাথা এলিয়ে বসা নকশির মুখের দিকে। কতগুলো বছর আগে দেখা সেই মুখ, চিনতে একটুও কষ্ট হচ্ছে না। আগের মতে পাতলা ছিপছিপে দেহের মেয়েটি, শুধু চেহারায় ভারী একটা ছাপ। কাশেম যেন বাকরুদ্ধ হয়ে গেল। কি করে সম্ভব? আওলাদের বউ নকশি না তুমি? কণ্ঠস্বরটা কানে আসতেই কেবিনে উপস্থিত থাকা শিশির, নকশি আর শরৎ তিনজনে চমকে তাকালো। শরৎ আর শিশির কিছু বুঝতে না পারল নকশির চোখ মুখ ফ্যাকাশ হয়ে গেল। সে মনে মনে চাইছিল ওই মানুষটা তো দূর, মানুষটার পরিচিতরাও যেন তার খোঁজ না পায়, আর তারই বন্ধুই কিনা দেখে ফেলল। নকশি তবুও চাইল এ পর্যন্তই থাক, আর কেউ না জানুক। নিস্তেজ গলাটাতে জোর করেই শর টেনে বলল, কাশেম ভাই। কাউরে বইলেন ন? কাশেমের পেছনে দাঁড়ানো মানুষটির মুখ দেখতে কথা অসম্পূর্ণ থেকে গেল নকশির। রোগীর অবস্থা আগের চেয়েও খারাপ হয় ডাক্তাররা তাকে ঢাকায় নিয়ে যেতে বলল। ছোটখাটো হাসপাতাল, এখানে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা নেই। উপজেলা হাসপাতাল থেকে জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করিয়ে দুপুরের আগে ঢাকায় রওনা দিতে হবে। আলতাকে নিয়ে শিউলি আর জামিল এসে সকালে আলতাকে দেখে চলে গেছে। ঢাকায় সবাইকে নিয়ে যাওয়া সম্ভব নয়, কিন্তু এই মুহূর্তে ছোটোছুটির একটা ব্যাপার আছে বলেই শরৎ আর শিশির আহসানুল্লাহকে বাড়িতেই থাকতে বলল। অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার সময় শরৎ একবার বাড়ি গেল। টাকা পয়সা কিছু নিজেও নিল, সাথে আহসানুল্লাহ কিছু জোগাড় করে দিল। মাত্রই বাড়িতে বিয়ে গেল, এতে সবারই পকেট ফাঁকা। ধার করে সে শরতের হাতে দিল। শিফা দ্রুত হাতে কয়েকটা কাপড় একটা ব্যাগে ভরে দিল নকশি আর আলতার। জয়তুন একটু বেশি ভেঙে পড়েছে। সে কখনো মুখে প্রকাশ করেনি আলতাকে সে কতটা স্নেহ করে, কিন্তু আলতার এমন পরিণতি তাকে খুব দুঃখ দিল। শিউলি আর নতুন জামাই আসবে, এ তো হেলাফেলা করা যায় না ভেবেই শরৎ মাকে জিজ্ঞেস করল, প্রয়োজনীয় কিছু আনা বাকি থাকলে কাকাকে দিয়ে যেন আনিয়ে নেয়। সে আর শিশির দুজনেই ঢাকায় যাচ্ছে আলতার সাথে। জয়তুনের সমস্যা নেই, ছেলে সহযোগিতা করুক যেভাবে পারে। নকশি বিধবা না হলেও তার মতোই বিধবা জীবনই পার করছে। সে বোঝে স্বামীহারা নারীর দুঃখ। দুঃসময়ে কি করে যে নিজেকে সামলাতে হয় তার চেয়ে ভালো আর কে জানে। এই ভেবে সে নকশিকে স্নেহ করে এসেছে এত বছর। সাধ্যমতো সাহায্য করে গেছে, তাই শরৎকেও কখনো বাধা দেয়নি নকশির সাহায্য করতে। কিন্তু শরতের মামি হঠাৎ বাদ সাধল। সে জয়তুনকে একটু বাজে ইঙ্গিতই দিতে চাইল বোধহয়। আপা, দরকার কি অত যার তার লগে পোলারে পাঠানের? জয়তুন বুঝল না তার ভাইয়ের বউয়ের কথা। রান্নাঘরে বসে তরকারি কাটছিল জয়তুন রাতের জন্য। বাড়িতে যত বিপদই থাক, নতুন জামাইয়ের জন্য রান্না তো ঠিকঠাক করতেই হবে। আর 2 দিন ধরে মাংস পোলাও তো চলছে, তাই সে ভাবছিল রাতে ভাত আর সবজিও রাখবে 2 পদের। পাশে বসে তার ভাইয়ের বউ চালের কণা বাঁচতে বাঁচতে কথাটা বলেছে। জয়তুন সাদাসিধা চিন্তাধারা পোষণ করে। সে সরাসরি বলল, যার তার লাগে হইব কেগো,
নকশি আর আলতা তো পর না, আপনও না পা। দুলাভাইয়ের কেমন বোন জানি, আশ্রয় দিছেন তাই অনেক বেশি। ওই মাইয়া তো বয়স বেশি না, আবার তারও একটা মাইয়া আছে। জামাই ছাড়া মাইয়া লোকের চরিত্র ভালো থাকে না। আর আমগো শরৎ তো মাশাল্লাহ বড় হয়ে গেছে। জামাই ছাড়া কইতে কি বুঝাইলাম না? আমিও বিধবা হইছি, জামাই ছাড়া এত জীবন কাটাইলাম। ময়না বরাবরই বেফাস কথা বলে, আর এ কারণে সে মারও খায় তার স্বামীর হাতে। আজ ভাগ্য ভালো, সামনে জয়তুনের ভাই নেই, কিন্তু জয়তুনের রক্তচক্ষু দেখেই ভয় পেয়ে চুপ হয়ে গেল ময়না। শরৎ চলে গেছে হাসপাতালের উদ্দেশ্যে। এ অবস্থা আর বাধা দিও না নকশি বোন, আওলাদ তো নিজে অনেক কষ্ট পাইছে তোমারে হারাইয়া। আর এত বছর পর সন্তানের কথা জানার পর তার কেমন কষ্ট হইতাছে তুমি বুঝবা না। কাশেম খুব করে বোঝাতে চাইছে নকশিকে যেন আওলাদকে সাথে নিয়ে যায়। সকালে যখন কাশেমের পেছনে আওলাদকে দেখল নকশি, তখনই আঁতকে উঠেছিল। কেন আঁতকে উঠেছে তা সে নিজেও জানে না, কিন্তু আওলাদের মুখটা দেখার মতো হয়েছিল। নিজের পছন্দ করা মেয়ে ছিল নকশি তার জীবনে। পারিবারিকভাবে বিয়ে হলেও সে নকশিকে প্রথম দেখাতে ভালোবেসেছিল। বিয়ে করে বাড়ি এনেও ছোট্ট নকশিকে পুতুলের মতো করে রাখার শখ ছিল তার, কিন্তু অভাব গুছিয়ে সংসার সাজানোর ইচ্ছাটা তাকে পরদেশী করল। এরপরই মায়ের প্ররোচনায় হয়তো নিজের মনেরও দুর্বল শঙ্কা তার থেকে নকশিকে দূর করল। সে হয়তো চাইলেই একটু জোর খাটিয়ে মাকে সাবধান করতে পারত, কিন্তু ভিনদেশে থেকে মনে হাজারটা ভয় ছিল, এই বুঝি মা ঠিক বলছে। আবার মনে হতো বউয়ের ইচ্ছেটাও সৎ, কিন্তু তার প্রথম সমস্যাই ছিল সুন্দরী বউ বাড়ি রেখে এসেছে। নকশির প্রতি তার বিশ্বাসের কমতিই ছিল তার জীবনে দুর্যোগ নেমে আসার প্রধান কারণ। আওলাদ নকশিকে দেখে ভেবেছিল হয়তো নকশি দ্বিতীয় বিয়ে করেছে, আর আলতা সেই সংসারেরই মেয়ে। না চাইতেও তার মন বাধা দিচ্ছিল আলতার দিকে তাকাতে, কিন্তু কাশেমের একটা কথা তাকে মর্মাহত করে দিল। নাক আর থুতনা তো পুরাই আওলাদের মতো হইছে মাইয়ার। এত মিল বাপের লগে, মাশাল্লাহ। কাশেম কথাটা বলতে আওলাদ চমকে তাকায় নকশির দিকে। এটা তার মেয়ে। ভাবতেই গায়ে কাটা দেয়, তার সন্তান এটা, আর সে জানেই না। কাশেম আওলাদের হাত ধরে বলে, আওলাদ রে, চাচি এত বছর যা কইয়া বেড়াইছে সব মিশা, দেখ মাইয়ার মুখটা। আওলাদ মাথা নিচু করে ফেলল। তার মা সারা পাড়ায় রটিয়েছে। আওলাদ বিদেশ যাওয়ার পরই নকশি পরপুরুষের সাথে উঠছে বসছে। সবার চোখ ফাঁকি দিয়ে সে রাত বিরাতে এলাকার অনেক পোলার লগে রাত কাটিয়েছে, এমন অনেক অশ্লীল কথাই কানে তুলেছে। তবুও আওলাদের মন তার বিরোধ করেনি। সে নকশিকে আজও ভালোবাসে, আর সে কারণেই মায়ের কথায় সে তালাকনামাও সই করেনি আজও। দেশে আসার পরও সে খুঁজেছে নকশিকে, কিন্তু একটা মানুষ যখন নিজে থেকে লুকায় তখন তাকে খুঁজে পাওয়া সম্ভব হয় না। সবার ধারণা ছিল নকশি কোনো একদিন ফিরে আসবে, তার বাড়ি না হোক অন্তত নিজের বাপের বাড়ি যোগাযোগ করবে। সে আশাতে আওলাদ আজও নকশির বাপের বাড়িতে লুকিয়ে লুকিয়ে খোঁজ নেয়। নকশি তো সেখানেও কোনো সম্পর্ক রাখেনি। নকশির বাবাও মরার আগে অনুতাপে জ্বলেছেন। মেয়েটার কথা কেন সেদিন শোনেনি? শুনলে হয়তো মেয়েটাকে মৃত্যুর আগে দেখার স্বাদ পূরণ করতে পারতেন। আজ নকশিকে দেখে নিজেকে যতটা সামলে রাখতে চেয়েছিল আওলাদ, ঠিক ততটাই ভেঙে পড়েছে আলতাকে দেখে। আলতা তার মেয়ে, তা তো যে কেউ এক দেখাতেই বলতে পারবে। গায়ের রংটা বাদ দিলে মুখশ্রিত মেয়েটা তার বাবারই পেয়েছে। আওলাদের মতো লম্বা চওড়া দেহের গড়ন, এটাও মেয়েটা তার বাবার পেয়েছে। মেয়েটার মুখ দেখার পর অঝরে কেঁদেছে আওলাদ। পাশেই দাঁড়ানো শিশির অবাক হয়ে দেখেছে সে কান্না, আর মনে মনে বলেছিল, সুস্থ হয়ে ওঠ আলতা,
তোর বাবাকে দেখ, কত কাঁদছে তোর জন্য। উঠে দেখ, তোর সুন্দর একটা পরিবার হবে। তুই না থাকলে কি করে হবে বলতো পাখি? তোর কিছু হলে আমরা সবাই পাগল হয়ে যাব রে। সকল দুঃখ শিশির মনে চেপে অপলক দেখেছে একজন পুরুষের সব থাকার পরও হারানোর কান্না। ডাক্তার যখন বলল অ্যাম্বুলেন্স এসে গেছে, পেশেন্টকে নিতে হবে, তখন আওলাদ নকশির দিকে তাকে আকুতি ভরা গলায় বলেছিল সেও যাবে। তৎক্ষণাৎ নকশি কোনো জবাব দিতে পারেনি। কিছুটা সময় নিয়ে দৃঢ় কণ্ঠে বলেছিল, দরকার নেই আপনার আসার। আমাকে সাহায্য করার জন্য মানুষ আছে, আপনি চলে যান। আপনার স্ত্রী সন্তানরা নিশ্চয়ই অপেক্ষা করছে আপনার। আওলাদ কান্নামাখা গলায় খুব করে অনুরোধ করল নকশিকে, কিন্তু সে মানছে না বলেই কাশেমও অনুরোধ করছে। তাদের কথার মাঝে দুজন লোক স্ট্রেচারে করে আলতাকে নিয়ে গেল। শিশিরও সেখানে না থেকে নিচে গেল তাদের সাথে। শরৎ আসতেই হাসপাতালের সামনে পেল শিশিরকে। সে নকশির কথা জিজ্ঞেস করতেই শিশির সঙ্গে পেয়ে বলল আওলাদ তাদের সাথে যেতে চাইছে, কিন্তু নকশি রাজি হচ্ছে না। শরৎ কি মনে করে হাতে থাকা কাপড়ের ব্যাগটা শিশিরকে দিয়ে বলল, তুই এখানেই থাক, আমি একটু আসছি। শরৎ দোতলায় যাওয়ার পথে দেখল নকশি নামছে। তার পিছু পিছু আওলাদ আর কাশেম। আওলাদের চোখ মুখ তখনও ভেজা অশ্রু জলে। শরৎ ডাকল, ফুফু আম্মা, একটা কথা ছিল। বলো শরৎ। শরৎ খেয়াল করল সিঁড়ির দিকে কেউ আছে কিনা। কাউকে না দেখে বলল, কিছু মনে করবেন না ফুফু আম্মা, উনি যেতে চাইছেন সঙ্গে, অনুমতি দিন। উনি আলতার বাবা, সেই হিসেবে নিজের মেয়ের এ অবস্থায় পাশে থাকতে না দেওয়াটা অন্যায় হবে। ছোট মুখে বড় কথা বলছি আমি জানি, তবুও ফুফু আম্মা এই সময়টা একটু বুঝুন। শরতের এইটুকু কথার মাঝে আরও কিছু কথার ইঙ্গিত ছিল, তা যেন নকশি বুঝল। সত্যিই তো, নিজেদের মধ্যে যা আছে তা পরেও ভাবা যাবে। মেয়েটা তো তার একার নয়। পরিস্থিতির কারণে আওলাদ এত বছর তার সন্তানের খোঁজ জানতে পারেনি। আজ আলতার যা অবস্থা মনে পড়তেই নকশি আর বাড়াবাড়ি করল না। ধীর স্বরে শুধু বলল, আসতে বলো শরৎ। নকশি আর দাঁড়ায়নি। সে নিচে চলে যেতে শরৎ আওলাদের উদ্দেশ্যে বলল, আসুন আপনি। আওলাদের অশ্রুসিক্ত মেঘাচ্ছন্ন মুখটা উজ্জ্বল হয়ে গেল অনুমতি পেয়ে। সে হাসি হাসি মুখে কাশেমকে বলল, ভাই, আমাকে কিছু টাকা দিতে পারবি? আছে তোর কাছে? না রে আওলাদ, লগে কোনো টাকা নাই। তাই তোর না মোবাইলে বিকাশ আছে? আমি তোর নাম্বারে পাঠানোর ব্যবস্থা করে দিমু, চিন্তা করিস না। কথাটা বলে কাশেম তার পকেট হাতড়ে দুটো 50 টাকা পেল। বলল, এটা নগদ রাখ, আর আমি এখনই টাকার ব্যবস্থা করে আরমানের দোকানে গিয়ে পাঠাই দেবো। কাশেম কথাটা বলে বেরিয়ে গেল। আওলাদ কৃতজ্ঞতার দৃষ্টিতে বন্ধুটির দিকে একবার তাকিয়ে সেও বের হলো। অ্যাম্বুলেন্সে সবাই উঠে বসেছে, শরৎ বাকি শুধু। সে হাসপাতালের কিছু টাকা পরিশোধ করার ছিল, তাই করছে। শরৎ আসতেই অ্যাম্বুলেন্স চলল ঢাকার উদ্দেশ্যে। ইমার্জেন্সি কেবিনে রাখা হয়েছে আলতাকে। গ্রামের হাসপাতাল থেকে একটা ছোট্ট চিঠি দিয়েছিল ডাক্তার শরতের কাছে। সেই চিঠিটা দেখা মাত্রই তারা রোগীর ট্রিটমেন্ট শুরু করবে এমনটাই বলেছে ডাক্তার সাহেব। শরতও তাই করেছে। কাগজটা এনে রিসিপশনে দেখানো হয়েছে। কাজ হয়েছে, রোগীকে ইমার্জেন্সি কেবিনে শিফট করে ট্রিটমেন্ট শুরু হয়েছে। আলতার সমস্যা ডবল নিউমোনিয়া, ফুসফুসেও সমস্যা দেখা দিয়েছে। মূলত পানির নিচে টানা কয়েক মিনিট থাকার ফলে নাক দিয়ে পানি প্রবেশ করছে। মুখ আর হাত পাতো তার বাধা অবস্থাতেই ছিল। ডাক্তাররা বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষার পর জানালো রোগীর একবার জ্ঞান ফিরে পুনরায় আবার বেহুশ হয়ে গেছে। এ অবস্থায় একমাত্র আল্লাহ তাআলাকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই। নকশি ভেঙে পড়েছে এবার। যতখানি ভরসা নিয়ে সে নিজেকে কঠিন রাখতে চাইছিল,
এবার আর তা হলো না। অতিরিক্ত টেনশনে মূর্ছা গেল সে। আওলাদ এসে তাকে ধরতে গিয়েও সংকোচে পড়ল। শিশির এক হাতে নকশিকে ধরে শরৎকে ফোন দিল। শরৎ একটা কেবিনের জন্য কথা বলতে গিয়েছে। সরকারি হাসপাতাল, এখানে একটা সিট পাও ভাগ্যের ব্যাপার। সেখানে কেবিন তো বড় কিছু। তবুও চাইছিল চেষ্টা করে একটা ব্যবস্থা হয় কিনা। সুপ্রসন্ন ভাগ্য বলা যায় তাদের। এক ওয়ার্ড বয়কে 500 টাকা দিয়ে কেবিনের ব্যবস্থা করানো গেল। 500 টাকার বাইরেও আরও 50 টাকা দিল শরৎ চা খেতে। তারপর বলল, একটু খেয়াল রেখো, যার অর্থ তাতেও তোমাকে কিছু কিছু দেওয়া হবে। ওয়ার্ড বয় 1 ঘন্টা পর কেবিনের ব্যবস্থা তো করলো, সাথে আরও একজনকে নিয়ে এলো। বিনিময়ে তাকেও আরও 500 দিতে হলো। কত কত মানুষ সিট না পেয়ে ফ্লোরেই বিছানা পেতে রোগী নিয়ে বসে আছে। শরতের খারাপ লাগছে এভাবে টাকা খাইয়ে নিজেদের জন্য জায়গা করতে। তবুও বিপদে অত ভেবেও পোষাবে না। শিশিরের ফোন পেয়ে সে দ্রুত এলো আগের জায়গায়। এখানে স্ট্রেচার জোগাড় করা সম্ভব নয়। ফুফু আম্মাকে কি করে নিয়ে যাবে কেবিন পর্যন্ত? আওলাদের মুখে প্রায় চলে এলো কথাটা, আমি কোলে তুলে নিয়ে যাচ্ছি চলো। কিন্তু বলার সাহস আর দেখালো না সে। শরৎ কিছু সময় ভেবে বলল, আমিই নিচ্ছি ফুফু আম্মাকে, তুই ব্যাগ নিয়ে আয়। আপনিও আসুন। শরৎ পাজা কোলে নিয়ে নিল নকশিকে। কেবিনে এনে বেডে শুয়ে দিয়ে শিশিরকে বলল, তুই গিয়ে বাইরে থেকে স্যালাইন আর কিছু ফল নিয়ে আয়। সম্ভবত দুর্বলতার কারণে এমন জ্ঞান হারাচ্ছেন। আমি দেখি ডাক্তার ডাকা যায় কিনা। শরৎ মনে মনে ভাবছে, আলতাকে একটা প্রাইভেট হাসপাতালে ভর্তি করতে পারলে ভালো হতো। কিন্তু এখন অর্থে কুলাবে না। বাইরে সন্ধ্যা নেমে এসেছে। শিশির হাসপাতাল থেকে বেরিয়ে চারপাশে নজর বুলালো। কত শত মানুষ চারপাশে, কোলাহলপূর্ণ পথঘাট, সবাই কত ব্যস্ত চারপাশে, কেউ নিজের জন্য, কেউ আপনজনদের জন্য। শিশির নিজেই শুধু ব্যস্ত নয়, তার এই ছোটাছুটি কিছুই গায়ে লাগছে না। শুধু মনে হচ্ছে ওই মেয়েটা বেঁচে যাক। সে এমন আরো অসংখ্যবার ছোটাছুটি করবে। শুধু আলতা ভালো হয়ে যাক। ভেতরটা ফেফে আছে শিশিরের। সে প্রথম যখন আলতার মুখটা দেখল হাসপাতালে এসে, তখন তার অবস্থা ছিল ভেতর থেকে অসার। কষ্টটা কারো সামনে প্রকাশ করার অধিকারটুকু তার ছিল না। কিন্তু এখন যখন বের হলো খাবারের জন্য, তখন মন বলল, কেঁদে ফেলো এখানেই। দেখুক লোকে, তাতে তোমার কি যায় আসে? তোমার প্রিয় মানুষটা মৃত্যুর সাথে লড়ছে, তুমি কেন কাঁদবে না? কিন্তু না, পুরুষদের কাঁদতে নেই। সে পারল না কান্না করতে। সকাল থেকে তারা সবাই না খেয়ে আছে, তাই হোটেল থেকে খিচুড়ি, ডিম নিয়ে পাউরুটি আর কলাও নিল। মনে করে কয়েক প্যাকেট স্যালাইনও কিনে নিল সে। রাতে আওলাদ শিশিরকে বলল, বাবা আমি একটু বাইরে যাই, ফোনে থেকে কিছু টাকা তুলবো। তুমি কি কোনো দোকান দেখছো আশেপাশে টাকা তোলন যায় এমন? শিশিরের মনে পড়ছে না সে তেমন কোনো শপ দেখেছে কিনা। আবার মনে পড়ল একটা ফ্লেক্সিলোডের শপ দেখেছে, সেখানে ক্যাশ আউট করা যাবে কিনা কে জানে। আপনি কি বিকাশ, নগদ তেমন কোনো অ্যাকাউন্ট থেকে টাকা তুলবেন? বাবা, আচ্ছা আমার সাথে আসেন, খুঁজে দেখছি। নকশির জ্ঞান ফিরেছে, কিন্তু দুর্বলতার কারণে বেডে শুয়ে আছে। তার চোখের কোণ বেয়ে অনর্গল অশ্রু ঝরছে। শরৎ সবচেয়ে বেশি ছোটাছুটি করেছে বলে ক্লান্তিতে এখন আর শরীরে সইছে না। সে চেয়ারে বসে চোখ বুজেছে একটু। শিশির আর তাকে ডেকে কিছু না বলেই আওলাদকে নিয়ে গেল। একটা শপ পেয়ে সেখানে টাকা ক্যাশ আউট করে নিল আওলাদ। কাশেম সত্যি জোগাড় করে পাঠিয়েছে 10,000 টাকা। এরই মাঝে আওলাদের বড় ছেলে ফোন করে 2 বার জিজ্ঞেস করেছিল সে কোথায়, বাড়ি যাচ্ছে না কেন। কোনো এক কাজে ঢাকায় এসেছে বলে কাটিয়ে দিয়েছে। শিশির চুপচাপ সবটা শুনে ভাবছে, আলতার জন্য সে ভেবেছিল
এবার বাবা পাবে মেয়েটা, কিন্তু না, তার পোড়া কপাল, তাই তো বাবা পেয়েও পাবে না। থাক, আমার আলতার জন্য আমি, আমার পরিবার আর ফুফু আম্মাই যথেষ্ট। এই লোকটা হঠাৎ এসেই আমাদের আপন হয়ে উঠতে পারবেন না, আর দরকারও নেই, এমনটা ভেবে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আওলার টাকাগুলো পকেটে ঢুকিয়ে শিশিরকে জিজ্ঞেস করলো, কিছু খাইবা বাবা? না, চলুন হাসপাতালে যাই। আমার মাইয়াটা সুস্থ হইব না বাবা? আওলাদের গলা কাঁপছে, সে কথাটা বলতে গিয়ে কান্নার একটা ঢোক গিলল। শিশির তাকালো লোকটার দিকে, মুখটা দেখতেই কেমন যেন লাগে। আলতা হুবু এমনই হয়েছে, বাপের আদলে মেয়ের মুখশ্রী। ফুফু আমার জীবনে কি ঘটেছে সে জানে না, তবে খুব বড় কিছুই ঘটেছিল আন্দাজ করা যায়। নইলে একটা লোক কেন 15 বছর পর জানবে স্ত্রীর গর্ভে তার সন্তান ছিল? ভাগ্য যে নির্মম, কোনো পরিহাস করেই তাদের আলাদা করেছে তা বুঝতে বাকি নেই। কিন্তু হঠাৎ আসা লোকটাকে কি বলে সান্ত্বনা দেওয়া যায় তাও জানে না শিশির। শুধু বলল, আল্লাহই ভালো জানে, দোয়া করুন, সেটাই কাজে লাগবে। ফিরে গেল দুজন হাসপাতালে। শরৎ কেবিনের বাইরে হাঁটাহাঁটি করছিল। শিশির আর আওলাদকে দেখতেই বলল, আলতা চোখ খুলেছে। ডাক্তার বলল বিপদ হয়তো কেটেই গেছে, বাকিটা আল্লাহর উপর। আলহামদুলিল্লাহ বলে আওলাদ জানতে চাইল একবার দেখা যাবে কিনা। তার এ কথায় শরৎ আর শিশির দুজনেই তাকালো আওলাদের দিকে। আলতা তাকে দেখলে প্রশ্ন করতে পারে, কথা বলতে পারে, আপাতত এমনটা হয়তো না করাই ভালো। আওলাদ বুঝতে পারল। সে মন খারাপ করে পায়চারি করতে লাগলো কেবিনটার সামনেই। নকশি দেখে এলো আলতাকে, এসে আবার কান্না জুড়ে দিল। এইটুকুনি মেয়ে তার জমের সাথে লড়েছে। তার কান্না দেখে শরৎ বলল, ফুফাম্মা, শুকরিয়া আদায় করবেন না আল্লাহর? নামাজ পড়েন, আমরা বাইরে যাচ্ছি। রাতের অর্ধেকটা নকশির নামাজ আর দোয়া দুরুদি কাটল। তারপরই সে কেবিন থেকে বেরিয়ে শরৎ শিশিরকে বলল, তোমরা দুইজন একটু শুয়ে নাও। কাল থেকে দুজনই একটুখানি বসার সুযোগও পাওনি। তোমরাই তো আমার শেষ ভরসা। তোমরা অসুস্থ হয়ে গেলে আমি কার কাছে হাত ফেলব? এমন করে বলবেন না ফুফু আম্মা। হাত ফেলবেন কেন আপনি? আমাদের ওপর আপনার অধিকার আছে না? আর কখনো এমন কথা বলবেন না। শরৎ একটু রাগী মুখ করে বলল। আওলাদ শুনল সব কথা, আর মনে মনে সংকুচিত হয়ে গেল। তার স্ত্রী, তার সন্তান, অথচ আজ এই বিপদে তার কাছে কিছু বলার মতো নেই তার স্ত্রীর। সে যেন সম্পূর্ণ অচেনা এক মানুষ এখানে। রাতটা বড় উষ্ণ, দীর্ঘশ্বাস আর ওপরওয়ালা শুকরিয়া করে কেটে গেল সবার। ভোরের দিকে শিশির একটু বেডে শুয়েছিল, তারও কিছু পরে শরৎ গায়ে লিয়ে দিয়েছে। নকশি আর আওলাদ বাইরে গিয়ে হেঁটেছে কিছুক্ষণ, আবার আলতাকে রাখা ইমার্জেন্সি রুমটার সামনে দাঁড়িয়েছিল। আওলাদ কয়েকবার কথা বলতে চেয়েও পারেনি। অপরাধ বোধ তার অস্থিমজ্জায় গেড়ে বসেছে খুব করে। গ্রাম থেকে ফোন এসেছিল রাতেই, সবাই তখনও খুব দুশ্চিন্তায় ছিল। সকালে জেগেই শরৎ আলতার খোঁজ নিয়ে আবার বাড়িতে জানিয়ে দিল আলতা এখন ভালো আছে, হয়তো আরও 2 দিন রেখে তবেই ফিরতে হবে বাড়িতে। শরতের দোকানে কর্মচারী হিসেবে এলাকারই বিশ্বস্ত এক ছেলেকে রেখেছিল। দোকানটা তার আগের চেয়ে অনেক বড় হয়েছে। নিরলস পরিশ্রমের ফল হিসেবে তার দোকানে বেচা কেনার উন্নতি চৌগুণ। সে কারণেই সম্প্রতি একজনকে রেখেছিল। কিন্তু সকালে আহসানুল্লাহ দোকানে গিয়ে দেখল দোকানের তালা ঝুলে আছে, কিন্তু তা লাগানো না। সন্দেহবশে সে এগিয়ে দোকানটার কাছে গিয়ে বুঝল দোকানের ভেতর বাতি জ্বলছে, অথচ বিয়ে উপলক্ষে 3 দিন দোকান বন্ধ থাকবে। এমন ভেবে শরৎ নিচেই শিউলির গায়ে হলুদের আগের রাতে ভালোভাবে সব বাতি ফ্যান বন্ধ করেছিল আহসানুল্লাহ সামনেই। তালাগুলো ঠিকঠাক লাগিয়েছিল, মনে আছে।
সন্দেহের কারণে সে তালা ধরে যখন চেক করলো, তখন ভেতর থেকে আওয়াজও শুনতে পেল। কেউ খুব ধীরে ধীরে কথা বলছে। কেউ। ভোরের সময় বাজারে তেমন কাউকে চোখে পড়েনি, শুধু কসাইয়ের দোকানের ছেলেটাকে দেখতে পেল। তাকে ইশারায় ডাকতে লাগলো। ছেলেটা যখন বুঝতে পারল, সামনে এসে দাঁড়ালো। তখন আহসানুল্লাহ বলল, খোকন, ভেতরে কেউ আছে, চোর টোর হবে। শরৎ তো বাড়ি না, চোর ধরতে হবে। কি কন মাস্টার কাকা? বলেই খোকন কান পাতল। তারপরেই বলল, তালা মাইরা দেই কাকা, এলাকার মানুষ ডাইকা পরে খুলমো। না, ভেতরে যে চোর আছে তার গলা আমি শুনেছি, চিনিও তারে, তাই আর এলাকার মানুষ জড়ো করব না, আগে তার সাথে কথা বলবো। খোকন জানতে চাইল, কি করবে তাহলে? আহসানুল্লাহ বলল, আমি এক শাটার তুলে ভেতরে ঢুকবো, তুই এখানেই থাক। সে যদি ভদ্রভাবে কথা বলে তো বলল, আর যদি পালানোর চেষ্টা করে আটকাবি, সেজন্য এখানেই দাঁড়াবি। খোকনের পছন্দ হলো না কথাটা। চোরের সাথে কিসের ভদ্রতা? তবুও মাস্টার কাকার মুখে মুখে কথা বলতে পারবে না বলেই দাঁড়ালো। আহসানুল্লাহ শাটার তুলতেই ভেতরে থাকা মানুষটার হাতের বড় বাজারের ব্যাগটা পড়ে গেল, সেই সাথে অন্য হাতে থাকা মোবাইলটা। সে দিক বিদিক খেয়াল না করেই ছুট লাগাতে চাইল। আহসানুল্লাহ ধরার চেষ্টা করে ধরতে পারেনি, কিন্তু খোকন প্রস্তুতি ছিল। সে খপ করে চেপে ধরে চিৎকার জুড়ে দিল। আহসানুল্লাহ কাছে এসে ধরল ছেলেটাকে। খোকনের চিৎকারে কয়েকজন ছুটে এলো, আর মিনিট দশেকের মধ্যে গ্রামের ভেতরেও ছড়িয়ে গেল কথাটা। শরতের দোকানের সামনেটাতে বড়সড় এক ভিড় জমে গেল। চোরকে পুলিশে দেওয়ার কথা উঠলেও শরৎকে ছাড়া সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না ভেবে আহসানুল্লাহ তাকে ফোন দিল। শিশির আর নকশি ঘটনা শুনে শরৎকে বলল বাড়ি যেতে, তারা সামলে নেবে এখানটায়। আওলাদও বলল সে সামলে নেবে। শরৎ শুনল কথা, সে টাকা পয়সা নকশির হাতে বুঝিয়ে দিল। শিশিরকেও ডাক্তারদের সাথে কথা বলার ব্যাপারটা বোঝালো। কি কখন জানতে হবে, জিজ্ঞেস করতে হবে, এবং প্রতি মুহূর্তে তাকে যেন জানায় সব। শরৎ চলে যাওয়ার পরপরই ডাক্তার জানালো, আলতা এখন মোটামুটি ভালো, আর অক্সিজেনও লাগিয়ে রাখা হবে না। দুপুরের মধ্যে আলতাকে কেবিনে দেওয়া হলো। নকশির কান্না পাচ্ছে না এখন আর, সে নিজেকে বুঝিয়ে মানিয়ে নিয়েছে। কিন্তু আওলাদ খুব কাছ থেকে মেয়েকে দেখেই ডুকরে কেঁদে উঠল। তার কান্না দেখে শিশিরও অপ্রস্তুত বোধ করল। আলতা ওষুধের কারণে কিংবা দুর্বল শরীরের জন্যই কিনা কে জানে। গভীর ঘুমে আচ্ছন্ন নকশি হঠাৎ বলে বসল, রোগীর সামনে কান্না করছেন, দেখলে ডাক্তার আমাদের বের করে দিবে কেবিন থেকে। আওলাদ কান্না চাপল, তার চোখ ভেজা। নকশি খেয়াল করল শিশিরের চোখ দুটো লাগছে। তার মনে হলো শিশিরের নিশ্চয়ই মাথা ব্যথা করছে, একটু ঘুম দরকার। হাসপাতালের খাবার খাওয়া অসম্ভব তাদের পক্ষে। আব্বা, তোমার কি মাথা ব্যথা করছে? মাথা ব্যথা হলেই তোমার এমন চোখ লাল হয়ে যায় না? শিশিরের সত্যি প্রচণ্ড রকম মাথা ব্যথা করছে, আর তার কারণ ঘুম না হওয়া। ইতস্তত করে বলল, একটু একটু করছে। আওলাদ কথাটা শুনে তৎক্ষণাৎ বলল, আমি তোমার জন্য একটা ওষুধ আনি ব্যথা সারানোর। আওলাদ বলেই বের হতে যাচ্ছিল, তা দেখে নকশি বলল, আমিও আসি সাথে, কিছু খাবারও আনবো এখন খাওয়ার জন্য। শরৎটা তো খিদে পেটে বাড়ি যাচ্ছে, বুদ্ধি করে পথে কিছু খায় কিনা কে জানে। নকশির কথা আওলাদও সায় দিয়ে বলল, সাথে যাওয়ার জন্য। তারা বেরিয়ে যেতে শিশির একটা টুল ছিল কেবিনে, সেটাই টেনে বসলো আলতার পায়ের কাছটাতে। ঘুমে অচেতন প্রায় আলতার মুখটার দিকে চেয়ে রইল কিছুক্ষণ। গোলাপি ফর্সা মুখটা একদম ফ্যাকাশে আর রক্তশূন্য হয়ে গেছে দুদিনে। চোখের কোল দেবে আছে অনেকটা, আর হাতের কবজিতে কালশিটে দাগ। তারপরই আলতার পায়ের দিকে তাকালো শিশির। ইস,
পায়ের টাকনু বরাবরও দাগ পড়ে আছে। মুহূর্তেই শিশিরের রক্ত যেন তার দেহের ভেতর ফুটতে লাগলো। বারবার মনে হতে লাগলো, শাওন কেন মারা গেল? তাকে তো নিজ হাতে মারতে পারলে শান্তি লাগতো তার। আলতার ফর্সা পা দুটোকে সবসময় আলতার রঙে রঙিন দেখে অভ্যস্ত ছিল শিশির। সেই ছোট থেকে আলতা তার পা রাঙাতে ভালোবাসত। হঠাৎ আবেগ নাকি অন্য কিছু শিশির জানে না, সে একটু ঝুঁকে আলতো স্পর্শে চুমু খেল আলতার পায়ে। ঘুমন্ত আলতা নড়ে চড়ে উঠল সেই স্পর্শে। আলতার শরীর যথেষ্ট ভালো হয়েছে। ভয় আছে এখনো তার সুস্থতা নিয়ে। তাকে সবসময় ঠান্ডা অবস্থান থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। কথা ছিল 2 দিন রেখে নাম কাটবে, কিন্তু সরকারি হাসপাতালে তা হলো না। শরৎ যেদিন চলে গেল সেদিন রেখে পরের দিনই ছাড়ার কথা থাকলেও ছাড়ল না। শিশির তার হোস্টেলে চলে গিয়েছিল রাতটা থাকতে। আলতার অবস্থা মোটামুটি ভালো বলেই সে গিয়েছে। নকশিও জোর করছিল হোস্টেল কাছে, সেখানেই গিয়ে থাকুক, প্রয়োজনে অবশ্যই সে ফোন করবে। নকশি তার মোবাইলটা আনেনি, তাই শিশির আওলাদের ফোনে নিজের নাম্বারটা তুলে দিয়ে গেছে। শিশির চলে যেতে নকশি বসলো আলতার বিছানায়, তার মাথার কাছটাতে। আওলাদ দাঁড়িয়েছিল কেবিনের দক্ষিণ দিকে, দরজা বরাবর। আলতা আছে গভীর ঘুমে, এখন কথা বললেও ঠিকঠাক টের পাবে না হয়তো। তবুও খুব সতর্কতার সাথে কণ্ঠ খাদে নামিয়ে নকশি কথা বলল, আপনার বাড়ি যাওয়া দরকার ছিল। আপনার স্ত্রী সন্তানরা নিশ্চয়ই অপেক্ষা করছে, চিন্তাও করছে আপনার জন্য। নকশির কথা শুনতে আওলাদ বুঝতে পারল নকশি তার খোঁজখবর জানে। অথচ কি আশ্চর্যজনক কথা, সে এত খোঁজ করেও কখনো নকশি সম্বন্ধে জানতে পারেনি। আমি বাড়িতে জানাইছি, চিন্তা করব না। কেমন যেন লজ্জায় মিয়ে যাওয়া গলায় বলল আওলাদ। নিজেরা কোনোভাবেই সময়ে তালাক না নিলেও তাদের সম্পর্কটা এখন আর স্বামী স্ত্রীর মতো নেই। তবুও সন্তানের কথা জানার পর আওলাদ মন স্থির করে ফেলেছে, সে তাদের নিজের সাথে নিতে চাইবে। আওলাদ তো নকশিকে এত বছর খোঁজ করেছে, হয়তো তার খোঁজ করায় অনেক ত্রুটি ছিল, যার ফলস্বরূপ সে এত কাছে থেকেও তাদের পায়নি। আর এখন যখন মেয়ের কথা জানল, তখন আর মন মানছেই না তাদের আলাদা হওয়ার কথা। এক মন তো বলছে নকশি আর মেয়ের জন্য সব ছেড়ে দিতে পারবে, আরেক মন বলছে কাউকে সে অবহেলা করবে না। ঘুমন্ত একদমই নড়াচড়া করছে না বলে কেমন যেন সন্দেহ হলো নকশির। সে খুব ধীরে একটা হাত আলতার নাকের কাছে ধরল। তা দেখে চিন্তিত স্বরে আওলাদ বলল, কি হয়েছে? কিছু না। মুখে কিছু না বললেও নকশির মন অস্থির রইল। ভোরের আশায়, আলতার জেগে ওঠার আশায়, আর আওলাদ সম্পর্কে জানার পর মেয়ের মনোভাব কি তা দেখার আশায়। নকশি দেখল আওলাদ এখনও ঠায় দাঁড়িয়ে আছে, তাই তাকে সামনে চেয়ার দেখিয়ে বলল, বসেন এখানে। বিনা বাক্য বেশে সত্যিই বসল চেয়ারে। রাতটা দুজনের অর্ধ ঘুম অর্ধ জাগরণেই কেটে গেল। ভোর হতেই শিশির হল থেকে বেরিয়ে গেল। কিছুটা সময় ব্যস্ত পায়ে হাঁটাহাঁটি করলো ফুটপাত ধরে। তারপরেই ছুটল হাসপাতালের দিকে। হোটেল থেকে 3 জনের জন্য নাস্তা কিনে হাসপাতালে ঢুকতেই দেখল আওলাদ বের হচ্ছে। কোথাও যাচ্ছেন? হ, নাস্তা আনতে যাই। তুমি যাও অগ কাছে। শিশির হাত উঠিয়ে পলিথিনের প্যাকেটটা দেখালো। নাস্তা আমি নিয়ে আসছি। তুমি আবার কষ্ট করলা কেন বাবা? আসেন ভেতরে। কষ্ট বলছেন কেন? এই কাজটা তো আমি বা ভাই থাকলে ভাই করত, এখন আপনি আছেন তো। কথা শেষ না করে থেমে গেল শিশির। সে এমন কথা কেন বলছে? আওলাদ নির্লিপ্ত আর বেজায় অসুখী চোখে তাকিয়ে আছে শিশিরের দিকে। লোকটা কি কষ্ট পেল? খারাপ লাগলো শিশিরের। সে কেন এমন রূঢ় হচ্ছে? সত্যি বলতে লোকটার উপস্থিতি তার প্রথমে ভালো লেগেছিল এই ভেবে। এত বছর পর আলতা তার বাবাকে পেল, কিন্তু পরশু রাত থেকে খুব বিরক্ত লাগছে লোকটাকে।
যখন টের পেল লোকটা দ্বিতীয় বিয়ে করেছে এবং সন্তান সন্ততিও আছে। শিশিরের পাশাপাশি হেঁটে কেবিনে গেল আওলাদ। আজ আলতাকে ছেড়ে দেওয়ার কথা বলেছে, কিন্তু কখন তা এখনও নিশ্চিত জানে না। শিশিরকে দেখতেই নকশি বলল, আব্বা, আজকে নাম কেটে দিবে বলে গেছে ডাক্তার। তুমি কি আজকে ক্লাস করবে? না ফুফু আম্মা, আমি আজকে ক্লাসেও যাব না, আর টিউশনির ছুটি এখনও কালকে দিন বাকি। আচ্ছা, তাহলে কষ্ট করে একটু খোঁজ নিও কোন বাসে বাড়ি যাওয়া যাবে, আর টিকিট সংক্রান্ত ব্যাপারটাও একটু দেখো। সব দেখব, আগে এখানে আসেন চেয়ারে, নাস্তা নিয়ে আসছি, খাবো সবাই। আলতা কি সজাগ হয়েছে একবারও? হ্যাঁ, ও শেষ রাতে অনেকক্ষণ জেগেছিল, তাই এখন আবার ঘুমাচ্ছে। আর থেমে নকশি আওলাদের দিকে তাকালো। আওলাদও পূর্ণ দৃষ্টিতে নকশির দিকে তাকিয়েছিল। আর কি ফুফু আম্মা? ওনাকে চেয়ারে ঘুমন্ত অবস্থায় দেখেছে, কিন্তু কোনো প্রশ্ন করেনি। কেমন যেন আবছা অন্ধকারে চুপচাপ তাকিয়েছিল। আমি জেগে যাওয়ার পর দেখলাম সে কেমন করে দেখছে। যখন কথা বলতে চাইলাম বলল, কিছু শুনতে চায় না। আমার চিন্তা হচ্ছে সে কি কোনো প্রকার ট্রমায় ভুগবে এটা নিয়ে। আওলাদের মিয়ে যাওয়া মুখটা পাণ্ডুর মতো হয়ে গেল। সে ঘুমিয়ে পড়েছিল শেষ রাতে। তারপর যে এমন কিছু হয়েছে তা নকশি একবারও বলেনি, অথচ এই ছেলেটা আসতেই কেমন নিচে থেকে সব বলেছে। অথচ বিয়ের পরপর নকশির সব কথা এই অশিক্ষিত মানুষটার সাথেই ছিল। বিদেশে যাওয়ার পরও নকশি কত গো ধরত কথা বলা চালিয়ে যেতে, শুধু তার মায়ের কারণে নকশির অনর্গল বলতে চাওয়া কথাগুলো শুনতে পারেনি। কষ্ট হতো খুব তার, কিন্তু তখন মায়ের ওপর কথা বলার সাহস ছিল না। মা ভক্ত ছেলে ছিল সে, আর তাই তো বউকে ভালোবাসলেও প্রকাশ করার ক্ষমতা ছিল না। এটাই তার দোষ ছিল, যার ফলে বউ হারালো, সন্তান সংবাদ জানতেই পারল না। শিশিরের আনা নাস্তা খেয়ে নিল তিনজনই। আলতার জন্য খাবার হাসপাতাল থেকেই দিয়েছে। খাওয়া শেষে আওলাদ তার পকেটে থাকা টাকাগুলো বের করে নকশির দিকে এগিয়ে দিল। এগুলো কি? এখানে কিছু টাকা আছে, হাসপাতালের খরচটা দিতে চাইতাছি, না করো না। নকশি তৎক্ষণাৎ না করতে গিয়েও থামল। এই মুহূর্তে তার মন বলছে মুখের ওপর ফিরিয়ে দিতে টাকাগুলি, কিন্তু শিশিরের সামনে লোকটাকে অপমান করার কোনো মানে হয় না। সে কঠিন মুখে কিছু বলতে গিয়েও বলল না। টাকা লাগবে না, ভাইয়া শরৎ অনেকগুলো টাকা জোগাড় করেছেন, তা দিয়ে হয়ে যাবে এখন। আমি জানি তোমার ভাতিজা দিয়ে গেছে টাকা পয়সা, কিন্তু আমার মাইয়ার জন্য আমি দিতে চাই। এতগুলা বছর আমি আমার সন্তানের মুখটা দেখতে পারি নাই, অহন পাইয়াও আর পারমো কিনা জানি না। তুমি আমারে একটু করা থাইকা বঞ্চিত কইরো না। কথাটা বলতে বলতেই চোখ ছলছল করছে আওলাদের। শিশিরের মনে হলো লোকটা খুব অসহায় বোধ করছে। তার অস্বস্তি হচ্ছে। প্রায় তার বাবার বয়সী একটা লোক এভাবে তার সামনে আকুতির স্বরে কাঁদছে। বেরিয়ে যেতে চাইল সে কেবিন থেকে। সেই মুহূর্তেই দেখল আলতা জেগে আছে। তার মানে সেও শুনল কথাগুলো। পরিস্থিতি বিগড়ে না যায় তা ভেবেই শিশির বলল, এখন কেমন লাগছে তোর? কথাটা বলতেই নকশি আর আওলাদের দৃষ্টি ফিরল মেয়ের দিকে। কেমন বিস্ময়ে চেয়ে আছে আলতা সবার দিকে। আওলাদ শার্টের হাতের কোনায় চোখ মুছল। নকশি মেয়ের পাশে বসে মাথায় হাত রাখল। কেমন লাগছে তোর এখন? ভালো। খুব একটা স্পষ্ট হলো না আলতার কথাটা। নকশি আবারও জিজ্ঞেস করল, বসিয়ে দেব? নাস্তা করতে হবে তো। দাও। নকশি খুব নরম হাতে ধরে আলতাকে বসালো। মাথার নিচে ছিল যে বালিশটা সেটাই উঠিয়ে পিঠের পেছনে দিল শিশির। নকশি গ্লাসে পানি ঢেলে আলতার দিকে এগিয়ে দিচ্ছিল। তার হাত থেমে গেল আলতার কথায়। ইনি আমার আব্বা।
আওলাদের বিষণ্ণ মুখটা মুহূর্তে আনন্দে ঝলমল করে উঠল। মেয়ে তাকে আব্বা বলেছে। নকশি মাথা নেড়ে সায় দিল, হ্যাঁ। আলতা আর কিছু না বলে চুপচাপ চেয়ে রইল বাবার দিকে। কিছুটা সময় কেবিনটাতে নীরবতার হাওয়া বইল। অনেকটা সময় নিয়ে আলতা বলল, তোমরা আলাদা হয়েছিলা কি জন্য? মেয়ের মুখের কথাটা শুনে বুকের ভেতর তীক্ষ্ণ ক্ষুরদার কিছু একটা নকশির অন্তর চিরে দিল। পুরনো ঠিক প্রায় 16 বছর আগের একটা ক্ষততে হঠাৎ আঁচড় পড়ল যেন। গলায় কিছু আটকে গেল আলাদারও। বিচ্ছেদের কারণটা মেয়েকে কি করে বলবে? শিশিরের মনে হচ্ছিল এবার তার বেরিয়ে পড়া উচিত, তাই সে পা বাড়াচ্ছিল। নকশি থামিয়ে দিল। কোথাও যেতে হবে না তোমাকে শিশির, এখানেই থাকো। আমার সাথে যা ঘটেছিল তা ঘটে গেছে। তোমরা জানলে তাতে অন্যায় কিছু হয়ে যাবে না। আওলাদ মাথা নিচু করে রাখল। নকশি বলা শুরু করলো, আলতার দাদি মানে ওনার মা আমাকে পছন্দ করতেন না খুব একটা। আমার যখন বিয়ে হয়েছিল তখন আমি আলতার চেয়ে কিছুটা বড় ছিলাম, মানে বয়সটা 16 শেষের দিকে। মেট্রিক পরীক্ষা শেষ হতেই বিয়ে হয়েছিল। আর গ্রামে তখন এত ছোট বয়সে খুব একটা মেট্রিক পরীক্ষা কেউ দিত না। পড়াশোনা শুরুই করতো দেরি করে, কিন্তু আমার এলাকায় আমি তাড়াতাড়ি পড়াশোনা শুরু করেছি। বিয়ে হয়ে যাওয়াতে আমি ভয় পাইনি। ভেবেছি আমার স্বামীর অনুমতি নিয়ে আবার পড়ব। কলেজে ভর্তি হওয়ার জন্য আলতার বড় চাচার ছেলেকে বলেছিলাম ব্যবস্থা করে দিতে। আলতার দাদি কোনোভাবেই রাজি ছিল না। তার বাবা তখন বিদেশে। তিনি একবার আমার কথায় সম্মত হলে আরেকবার তার মায়ের কথা মেনে নিতেন। আর এমন করে দুদিক সামলানো ওনার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। এরই মাঝে আবার ওনার খালা মানে আলতার দাদির এক বোন নিজের মেয়ে বিয়ে দিতে চাইতেন ওনার কাছে। সহজ ষড়যন্ত্র ফাঁদ পেতে আলতার দাদি আমাকে দুশ্চরিত্রা প্রমাণ করার চেষ্টা করলেন। কিছুটা সফল তো হয়েও গিয়েছিলেন। বাড়িতে সালিশ ডেকেছেন এবং ওনার আপন ভাতিজাকে জড়িয়ে আমার চরিত্রে কালিলেপনের কাজ করতে চেয়েছিলেন। শেষের কথাটা বলার সময় নকশি আওলাদকে দেখিয়ে বলল। মায়ের মুখে এইটুকু শুনেই আর্তনাদ করে উঠল আলতা। দুহাতে মাকে জড়িয়ে ধরল সে। আওলাদ মাথা নিচু করে আছে, বলতে নেই। এবার সে লজ্জায় চোখের পানিটুকু আটকানোর প্রাণপণ চেষ্টা করছে। নিজেরই কন্যার সামনে তার স্ত্রীর সাথে ঘটে যাওয়া বর্বর এক অত্যাচারের ঘটনা শুনতে তার মন মাটির সাথে মিশে যাওয়ার ইশারা দিচ্ছে। এত লজ্জা, এত অক্ষমতা তার। সে পারেনি নিজের মায়ের ষড়যন্ত্রের হাত থেকে স্ত্রীকে রক্ষা করতে। আলতা শুনতে চাইছে না তার মায়ের সাথে ঘটে যাওয়া অতীত। কিন্তু নকশি থামল না। সে বলতে থাকলো সেদিন কিভাবে বাড়ি ছেড়ে পালিয়েছিল, আর পথিমধ্যে গাড়ির অ্যাক্সিডেন্ট, আহসানুল্লাহ সাহায্য করা, নকশির বাপের বাড়িতে খোঁজ নেওয়া থেকে নকশির গর্ভাবস্থার কথা জেনে কেমন করে সেই বাড়ির প্রতিটি সদস্য তাকে আগলে রেখেছে। এতগুলো বছর কতটা যত্নে বড় হয়েছে তার মেয়ে, সবটাই বলল নকশি। বলার উদ্দেশ্য ছিল আওলাদকে শোনানো। সবটা শুনে স্তব্ধ হয়ে রইল আওলাদ। এরই মাঝে ডাক্তার এসে শেষবারের মতো চেক আপ করলো আলতার। নাম কেটে বাড়ি যাওয়ার ব্যবস্থা হলো। পরবর্তী চেক আপের ডেট 10 দিন পরে দেওয়া হলো। আলতার ছোটাছুটির প্রয়োজন পড়েনি, একা শিশিরই করলো সবটা। আওলাদ দুহাত জোর করে নকশির কাছে ক্ষমা চাইল। মেয়ের কাছেও ক্ষমা চেয়েছিল। আলতা কি বলবে কিছু বুঝতে পারছিল না। জন্মের পর থেকে জেনে এসেছে তার বাবা নেই, থাকলেও তাকে আর তার মাকে আপন করেনি। তাই খুব একটা বাবা নিয়ে তার মনে ভালো মন্দ কোনো অনুভূতি ছিল না। বাবার আদর বলতে সে আহসানুল্লাহর আহ্লাদকে বোঝে। আপন বলতেও সে মাস্টার বাড়ির মানুষগুলো কি ভাবে। এমন হঠাৎ কোথা থেকে একজন এলো বাবা হয়ে, তাতেই কি সে বাবা বলে মেনে নেবে? কখনো না। কিন্তু মুখে কিছু বলল না সে।
আওলাদ বলল, বাড়ি গিয়েও সে আলতাকে দেখতে যাবে। নকশি কি আপত্তি করবে? নকশি সরাসরি বলে দিল, সে কিছুতেই আপত্তি করবে না। আলতা বড় হয়েছে, সে যা ভালো বুঝবে তাই হবে। শিশির খরচের পাট চুকিয়ে খোঁজ নিল ৮ ঘন্টা পর বাস আছে হাসপাতালের সামনে থেকে। বেশি কিছু সাথে আনেনি তারা, তবুও ৩ দিনে মগ, বালতি, বক্স, চাকু সব মিলিয়ে অনেক কিছুই কেনা হয়েছিল। শিশির হাতে হাতে সব গুছিয়ে দিচ্ছিল। হঠাৎ তার ফোন বেজে উঠল। সে একটু সাইডে দাঁড়িয়ে ফোন তুলল। হ্যালো সোহা। নামটা শুনতেই আলতা কেমন বক্র চোখে তাকালো শিশিরের দিকে। শিশির খেয়াল করেনি সে ফোনে কথা বলে ব্যস্ত। নকশি জিনিসপত্র গুছিয়ে নিতে নিতে বলল, আব্বা, দরকারি হলে দেখা করে আসো, আমি পারবো গোছাতে। লাগবে না ফুফু আম্মা, সোহা আমার ব্যাচমেট, লাইব্রেরিতে এসেছে, তাই বলছিল আমিও ফ্রি থাকলে যেন যাই। শিশির খুব স্বাভাবিকভাবে বলল, কিন্তু আলতার দৃষ্টি তা স্বাভাবিক দেখছে না। সে কেমন গুমোট হয়ে আর চোখে দেখছে শিশিরকে। সকল গোছগাছ শেষ হতেই তারা বেরিয়ে পড়ল হাসপাতাল থেকে। ৩ মিনিটের পথ হাঁটলেই বাস স্ট্যান্ড। সেখানে গিয়ে শিশির সবাইকে সিটে বসিয়ে বাইরে এসে দাঁড়ালো। আলতা বসেছে জানালার পাশের সিটটায়, তার পাশে নকশি, আর পেছনের সিটে বসেছে আওলাদ। শিশির দাঁড়িয়ে আছে বাস ছাড়ার অপেক্ষায়, আর আলতা জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে অন্যমনস্কভাবে। ঠিক সময়ে বাস চলতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে কানে এলো একটা চিকন মেয়ে কণ্ঠ, শিশির। আলতা চকিতে ফিরে তাকালো জানালা দিয়ে পেছনে। শিশিরের খুব কাছে এসে দাঁড়ালো এক লম্বা ফর্সা সুন্দরী শহুরে মেয়ে। আলতার কিশোরী মন ফিচেল এক রহস্যময় হাসি হাসল, আর তার চোখ জমা করল শ্রাবণের বার্তাহীন অমোঘ বর্ষণের বাড়িধারা। অলি, এত অধৈর্য হলে কি করে চলবে বলো? তাহলে কি আমি ঘরে বসে থাকবো সারা জীবন? সারা জীবন কেন ঘরে বসে থাকবে? মাত্র শিউলির বিয়ে হলো, আজ ৫ দিন, বেশি না, আমাকে 2 মাস সময় দাও। একেবারে খালি হাতে তো তোমাকে আনতে পারবো না আমি। আচ্ছা, তোমার কিছু করতে হবে না, আমি নিজেই বাড়িতে কথা বলে তোমাদের বাড়িতে মা কাকা কাকিকে পাঠাচ্ছি। আগামী সপ্তাহে পাঠিও। সন্ধ্যার আগ মুহূর্ত। অলিদের বাড়ির পেছনের কাঠবাগানে দাঁড়িয়ে কথা বলছে শরৎ। গাছের আড়ালে কিছুটা লুকিয়ে দাঁড়িয়েছে শরৎ, আর এটাই তাকে খুব বাজে অনুভূতি দিচ্ছে। সে অলিকে ভালোবাসার পর সরাসরি কথাটা জানাতে পারবে না বলেই কখনো বলেনি। শিশির অনেকবার বলেছিল, ফোন নম্বর জোগাড় করে দেই, মেসেজে জানাও, চিরকুটে লিখে দাও। শরৎ সেসবে পাত্তা দেয়নি। তার ইচ্ছে ছিল নিজেই কোনো একদিন পরিবার পাঠিয়ে দিবে, কিন্তু সেটা অবশ্যই আরও অনেক পরে করত, যদি ততদিনও অলি অবিবাহিত থাকত। সে প্রেমের নামে লুকোচুরি খেলায় কখনো আগ্রহী ছিল না, কিন্তু শিশিরটা যেতে যেতে তার অনুভূতিটা অলিকে পৌঁছে দিয়ে গ্যারাকলে ফেলে গেল। অলিও মুখের ওপর বলে বসলো শরৎ যেন নিজে বলে ভালোবাসার কথা। তারপর কি করে যে কেটে গেল এই 9 মাস সম্পর্কে টের পাওয়া গেল না। তবে শরৎ টের পেত অলি তাকে অন্যরকমভাবে চায়, অন্য প্রেমিকদের মতো, খুব কাছে, খুব পাগলামিতে, আর ভালোবাসার উষ্ণ স্পর্শ। কিন্তু শরতের মন বারংবার বাধা দিয়েছে তাকে। হাতে হাত রাখা আর কপালের চুমুর বাইরে আগানো তার জন্য বড় একটা চ্যালেঞ্জের মতো লাগতো। সে ভাবত যে আমার তাকে কেন, আমার না করে অত মাগবো আমি। আজ অলি শরৎকে দেখা করতে বলেছে। শরৎ বলেছিল, ফোনেই বলো, দেখা করাটা ভালো দেখায় না। প্রেমিক মন তার, সে নিজেও প্রিয় মানুষটাকে দেখতে চায়, কিন্তু এই দেখা করাটা যদি কখনো প্রিয় মানুষের বদনামের কারণ হয়, এই একটা ভয় সেই ইচ্ছাটাকে দমিয়ে রাখে। তবুও বিগত কয়েক মাসে অলির ইশারায় হোক বা চোখের তৃষ্ণায়
বার কয়েক দেখা করেছে এলাকা থেকে দূরে, কিন্তু আজ অলি বলে দিল বাড়ি থেকে বের হতে পারবে না, কিন্তু দেখা করাটাও জরুরি। সে কারণেই বাধ্য হয়ে ছুটে আসা। আর আসতেই জানা গেল অলির বাবার কাছে ভালো এক বিয়ের প্রপোজাল এসেছে। শরৎ আগেও বলেছিল অলিকে তার একটু সময় লাগবে, শুধু শিউলির বিয়ের জন্য। বোনটাকে ভালোই ভালোই পাত্রস্থ করতে পারলে তার চিন্তা কমবে। অলিও তখন তার হ্যাঁতে হ্যাঁ মিলিয়েছিল। আজ হঠাৎ করে বিয়ের কথা তুললে কি করে হবে? তবু আশ্বস্ত করল সে করবে কিছু একটা। কথা শেষ করে শরৎ অলিকে বাড়ি যেতে বলতেই অলি বলল, এভাবেই চলে যাব? একটু আদর করবে না? সন্ধ্যা হয়ে আসছে অলি, এমনিতেই ভয় হচ্ছে, কেউ দেখে ফেললে কি ভাববে? আজ এরা ঢং যত সব, কেউ দেখবে বলে প্রেমিকাকে একটু আদর করার সাহস দেখাবে না? এত ভীতু ছেলে আমি আগে কখনো দেখিনি। তোমার চেয়ে তো শিশির স্মার্ট। অন্তত কোনো কিছুর পরোয়া না করে প্রেমিকার ঠোঁট ছুঁয়ে দেয়। অলির মুখের কথা শুনে চমকে গেল শরৎ। তার বুঝতে একটু সময় লাগলো অলি তারই ভাইয়ের কথা বলছে। যতক্ষণে বুঝতে পারল ততক্ষণে অলি মুখ ফুলিয়ে চলে গেছে। জিজ্ঞেস করার সুযোগ পায়নি শিশিরের প্রেমিকাকে। হাসিও পেল তার অলির আচরণে। মেয়েটা দিন দিন পাগল হয়ে যাচ্ছে, বিয়েটা এবার করতেই হবে। ঢাকা থেকে যে কারণে তাকে ফিরতে হয়েছিল সে কাজটাও ঠিকঠাক করা হয়নি। দোকানের ছেলেটা অভাবের তাড়নায় চুরি করছিল। শরতের কাছ থেকে যা বেতন পায় তা দিয়ে ভালোই চলতো, কিন্তু ছেলেটার আগে থেকে অনেক ঋণ ছিল। আর পাওনাদাররা খুব করে এবার ধরছিল তাকে। কোনো উপায় না দেখে চুরির সিদ্ধান্ত নেয়। অভাবে স্বভাব নষ্ট এমন অবস্থা। পুলিশে না দিয়ে নিজেরাই বিচার ব্যবস্থা করেছে। শরৎ শান্ত স্বভাবের হলেও তার চোখ রাগানি কম বেশি সবাই ভয় পায়। তাই বিচার বলতে তার চোখ রাগানি আর ভবিষ্যতে এমন কাজে না দেখার কথা বলেছে। অন্যথা হুমকি তো আছে, সে কি করতে পারবে তার বলার দরকার নেই। ছেলেটাও পা জড়িয়ে ক্ষমা চেয়েছে। অনেকে বলেছে ছেড়ে দিয়ে ভুল করেছে। সত্যি বলতে শরতের ইচ্ছে হয়েছে তাকে একরকম শাস্তি দেওয়ার, কিন্তু তার অবস্থার কথা বিবেচনা করেই প্রথম দফায় ছাড় দিয়েছে। এবার তাকে একাই দোকানটায় নজর রাখতে হবে। সন্ধে মিলিয়ে গেছে আরও আগে। সে কাঠবাগান থেকে বেরিয়ে বাড়ির দিকে পা বাড়াচ্ছিল। অমনি একটা অটো দেখা গেল বাস স্ট্যান্ডের দিক থেকে আসছে। সে রাস্তার এক পাশ হয়ে এগোচ্ছিল। হঠাৎ কানে এলো, শরৎ না? অটো থামান তো। শরৎ ফিরে তাকালো অটো থামতে দেখে। নকশি ডাকলো, বাড়ি যাচ্ছ? ফুফু আম্মা আপনারা? শিশির তো আমাকে বলল আপনারা কাল আসবেন। ও ভুলে গেছে হয়তো, পরে আবার জানাতে। সকালেই নাম কেটে দিয়েছে, তাই সকালেই রওনা দিয়েছিলাম। 4 সিটের অটোর 1 সিট খালি ছিল। শরৎ অটোতে উঠে উল্টো দিকে আওলাদের পাশে বসলো। শরৎ এবার আলতাকে জিজ্ঞেস করলো, কেমন লাগছে তোর এখন? ভালো, এক শব্দেই জবাব দিয়ে চুপ রইল আলতা। অন্ধকার মাটির পথ ধরে অটো এগিয়ে চলছে বাড়ির পথে। 4 জন মানুষই চুপ হয়ে রইল। বাড়ির সামনে অটো থামলে আওলাদ ভাড়া বের করতে শরৎ থামিয়ে দিল। জোর করে অটো ভাড়া দিয়ে নিজেই ব্যাগপত্র তুলে বাড়ি ঢুকলো। আহসানুল্লাহ দোকানে ছিল, বাড়িতে শিফা, জয়তুন আর শিউলি ছিল। জামাইয়ের সাথে সে আজই এসেছে বাপের বাড়ি বউ ভাতের পর। আলতাকে দেখে বাড়িতে হইচই পড়ে গেল। তাদের হইচই একটু পর পাড়ার মানুষও যোগ দিল। যারা যারা শুনেছে আলতাকে নিয়ে এসেছে তারাই এসে উঠছে মাস্টার বাড়িতে আলতাকে দেখতে। এলাকা জুড়ে অনেক আগে রটে গিয়েছিল আলতার সাথে হওয়া দুর্ঘটনার কথা। অনেকে আবার ঘটনার উল্টো বর্ণনায় জানে। আহসানুল্লাহ ফোন পেয়ে আজ তাড়াতাড়ি দোকান বন্ধ করে বাড়ি এসেছে। আসার পথে ভাগ্নির পছন্দ মতো
গরম গরম জিলাপি কিনে এনেছে। মানুষজনের ভিড় কমল। রাত প্রায় 10টা পার করে। বাড়ি খালি হতেই শিফা নিজের ঘরে খাবার বাড়ল, আলতা, নকশি আর আওলাদের জন্য। আলতাকে খাইয়ে দিয়ে নকশি খাবার জন্য বসতে আহসানুল্লাহ বললেন, নকশি। জি ভাই। আওলাদকে খেতে ডাক, সে আলতার পাশে আছে, ডেকে নিয়ে আয়। নকশিও কথা মতো আওলাদকে ডাকলো খেতে। কিন্তু আওলাদ নিজে এসে আহসানুল্লাহর সামনে দাঁড়িয়ে বলল, আহসান ভাই, আমি খামু না, বাড়ি যাইতে হইব এখন, খেয়ে চলে যাও। না ভাই, আর দেরি করা সম্ভব না, আমি যাই। আর থেমে গিয়ে নকশির দিকে তাকালো আওলাদ। আহসানুল্লাহ বুঝতে পারল সে নকশিকে কিছু বলতে চায়। নকশি মাদুরের উপর তরকারির বাটি সাজাচ্ছিল। আহসানুল্লাহ আবার নকশিকে বলল, অবুদয় তোকে কিছু বলতে চায়, শুনে আয়। নকশি আচ্ছা বলে উঠতে গেলে আওলাদ বলল, এখানেই বলি, আমি যদি আলতারে দেখতে আসি আপনারা আপত্তি করবেন? ভীষণ রকম বিনীতভাবে যেন আবেদন জানালো আওলাদ। নকশি একবারও চোখ তুলে তাকালো না আওলাদের দিকে। আওলাদ বারবার তাকাচ্ছে আহসানুল্লাহ নকশির দিকে। হাসপাতালে 3টা দিন কাটিয়ে আওলাদের এতটুকু জানা হয়ে গেছে, তার স্ত্রী কন্যার জীবনে একমাত্র অভিভাবক এ আহসানুল্লাহ ভাই। সে নকশির আপন ভাইদের চেয়েও আপন হয়েছিল তার পাশে, এটা বুঝতে বাকি নেই তার। আর সে কারণেই হয়তো আওলাদ অনুমতিটা শুধু নকশি নয়, আহসানুল্লাহর কাছে চাইছে। আহসানই প্রথমে বলল, নকশি আর আলতার আপত্তি না থাকলে আমারও নেই, কিন্তু তাদের ইচ্ছের বাইরে কিছু হবে না। নকশিও জবাব দিয়ে দিল, তারও আপত্তি নেই, আলতাকে চাইলে এসে দেখে যেতে পারে। একথার পর আওলাদের বিবর্ণ মুখটা বৈদ্যুতিক আলোর মাঝে অনেক বেশি আলোকিত মনে হলো। আওলাদ বিদায় নিয়ে চলে গেল। রাতের খাওয়া শেষে নকশি ঘরে গিয়ে আলতার পাশে শুয়ে পড়ল। মিনিট কয়েক গড়াতেই সে টের পেল আলতা ঘুমায়নি, তবুও চোখ মুখ বুজে আছে। কি হয়েছে, ঘুমাচ্ছিস না কেন? মা টের পেয়ে গেছে সে ঘুমায়নি, আর তাই দুর্বল দুহাতে মাকে জড়িয়ে ধরে ফুফিয়ে কেঁদে উঠল। নকশি হতবাক হয়ে মেয়ের চিবুক টেনে জিজ্ঞেস করল, কাঁদছিস কেন? কি হয়েছে আলতা? তোর কি খারাপ লাগছে সোনা? আলতা বলল, না, শুধু মাকে জড়িয়ে কিছুটা সময় ফুফিয়ে আবার চুপ হয়ে গেল। রাত বাড়তে থাকলো। থেকে থেকে নিশাচরের ডানা ঝাপটানো আওয়াজ শোনা গেল। শীত জমে পাতার ফাঁকে কুয়াশা ঘাপটি মেরে রইল ভোরের অপেক্ষায়। কিশোরী আলতা অনেকটা সময় চোখ বুজে মনে করল বাবার চেহারা। বাবা মানুষটাকে দেখার পর থেকে তার মায়া মায়া লাগছিল, কিন্তু তার জীবনে কেটে যাওয়া 15টি বছরে সে মাকে যে কষ্ট সয়ে তাকে বড় করতে দেখেছে, তা ভাবলেই আর থাকে না মায়াটা। তার ওপর মনটা ভার সকালের ওই মেয়েটাকে দেখার পর থেকে। শহুরে সুন্দরী মেয়ে শিশির ভাইয়ের পাশে। মেয়েটা কে ছিল? সকাল হতেই নকশি তাড়াহুড়োয় রান্না শেষ করে মেয়েকে মুখ হাত ধুয়ে দিল। নাস্তা রেডি করে আলতার পড়ার টেবিলটার ওপর ঢেকে রাখলো। মেয়েটা আরও পরে খাবে বলছে, কিন্তু নকশির তাহাতে সময় নেই। গত 5-6টা দিনে সে স্কুল কামাই দিয়েছে, তার ওপর মাত্র তো কিছু টাকার কয়টা টিউশনি করে, সেগুলোও যদি আর না থাকে তাহলে বিপদে পড়তে হবে। অনেকটা ঝড়ের বেগে সে সব কাজ শেষ করে বেরিয়ে পড়ল বাড়ি থেকে। বের হওয়ার আগে শিফার জয়তুনকেও বলে গেল যেন একটু খেয়াল রাখে মেয়েটার। ভয়ে ভয়ে প্রথম টিউশনিটাতে গিয়ে উপস্থিত হয় নকশি। আলতার সাথে হওয়া ঘটনাটা গ্রামের প্রায় সবাই জানে, তাই নকশি যা ভয় পাচ্ছিল তার কিছুই হয়নি, বরং সবাই খুব আফসোস করতে লাগলো। টিউশনি শেষে স্কুলে গেলে সেখানেও একই রকম আচরণ পেয়ে শুকরিয়া আদায় করলো উপরওয়ালার। স্কুল শেষে বাড়ি ফেরার পথে দেখা হলো
জহিরের সাথে। দীর্ঘ সময় চেনা জানায় জহির একমাত্র ব্যক্তি যে নকশির জন্য আজও পথে আছে। এই পথটাও ভিন্ন। জহির কখনোই চায়নি নকশি তাকে পছন্দ করবেই। সে নিজের পছন্দে প্রস্তাব পাঠিয়েছিল। আলতাকে সহই সে নকশির সাথে সুন্দর একটা সংসার তৈরি করতে চেয়েছে। নকশি সন্তানকে নিয়ে অন্য কারো সংসারে ঢুকবে না। তার সংসার মেয়ে নেই, সাফ জানিয়েছিল। তারপর আর জহির কখনোই পথ আগলে দাঁড়ায়নি নকশির। কখনো মনের ভেতর কি চলে তা প্রকাশ করেনি। তবে দূর থেকেও চোখাচোখি হলে আন্তরিকতার হাসি দিয়ে হাল হাকিকত জেনে নিয়েছে। আজও তেমনই হাসি মুখে আলতার খবর জেনে নিল। জহির শুনেছে আলতার বাবার কথা আহসানুল্লাহর মুখে। তার মন বলল, একটাবার জেনে নিক নকশি কি ফিরে যাবে স্বামীর ঘরে। পরক্ষণে মনে হলো এ প্রশ্ন অযাচিত। তার কোনো অধিকার নেই এমন কোনো প্রশ্ন করার। সে আর কথা বাড়ালো না, নকশিকেও আটকালো না। শুধু বলল সে একটাবার আলতাকে দেখতে যাবে, যদি নকশি কিছু মনে না করে। নকশিও হাসি মুখে জানালো কিছুই মনে করবে না সে। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।